আচ্ছা, আমরা কিন্তু লাইভে যাচ্ছি। আচ্ছা, আপনারা কথা বলতে পারেন অথবা চ্যাটে কথা বলতে পারেন, সেটা একটা। আমি খালি শেয়ারটা দেওয়া আছে ওই বড় ইয়েটায়। সো দেখতে পাচ্ছেন, আপনারা যদি দেখতে চান লাইভে, অথবা ফেসবুক হলে আপনারা বন্ধ করে দেবেন। হ্যাঁ, আচ্ছা ঈশ্বর ভাই, আপনি আপনার পরিচয়টা পাঠাননি তাই না? আমি তো পাঠিয়েছিলাম প্রথমেই, কয়েকবার তো পাঠালাম, আপনাকে না কিন্তু আমরা মানে আমি বিভিন্ন গ্রুপে মানে আসলে কার কার কাছে গেছে আমি জানি না, মানে বারবার তো আচ্ছা, পাঠাচ্ছিলাম, 2বার পাঠিয়েছি। আচ্ছা, আমার কাছে আসেনি। তাহলে আমি আপনি আমার ইমেল অ্যাড্রেসটা আমি যে চ্যাট বক্সে দিচ্ছি এখানে, আপনি একটু এখানে একটু ফরওয়ার্ড করে দেন। হ্যাঁ, আচ্ছা, আমি দেখি যে কাকে লাস্ট দিয়েছিলাম। ওকে দীপেন্দু, আমরা কি শুরু করব? না, একটু অপেক্ষা করি আমরা, কারণ ওই আচ্ছা, কবিতার আসরটা শেষ এখনো হচ্ছে। চলছে। আচ্ছা, কাজে অন্তত এখন তো 2 মিনিট বাকি আছে, আরো আমরা 5-7 মিনিট দেখি। আপনারা নিজেদের মধ্যে কথা বলতে পারেন, কিন্তু মানে অ্যাজ ইফ, যেহেতু আমরা লাইভে চলে গেছি, আপনারা এমনি সামাজিক মাধ্যম, প্রকাশনা শিল্প নিয়ে আপনাদের মতামত দিতে পারেন। এটা আমাদের এক্সট্রা সময় বলতে পারেন আর কি। আমি এই এই মানে ধারাবাহিকতা বজায় রাখার জন্য একটু বলে রাখি, আমি মাঝার ভাই আপনাকে দিয়ে শুরু করব, প্রথম বক্তা আপনি। অ্যান্ড তারপরে আমরা আসবো তাসনিম ভাইয়ের কাছে, এবং তারপরে অমিতাভ দা, অ্যান্ড দেন লতিফ ভাই। আপনারা কি মনে করেন যে ফেসবুকে যা লেখা হচ্ছে সেগুলো সবগুলোই আমরা পরবর্তীকালে বই আকারে প্রকাশ করছি কি? মানে সেটা যখন একজন লিখছেন, তার উদ্দেশ্য কি থাকে যেটা বই আকারে যাবে? মানে ফেসবুকে যারা লিখছেন, মানে তারা যখন লিখছেন, সেটা কি তারা মাথায় থেকে লিখছেন, না তড়িৎভাবে লিখছেন? না এটা একটা আইডিয়া দিয়ে রাখছেন যে আমি পরবর্তীকালে সেই আইডিয়াকে এক্সপ্লয়েট করে আমি বড় জিনিস লিখবো? আসলে আসলে প্ল্যাটফর্মটাকে কে কিভাবে ব্যবহার করতে চায় এবং করতে পারে তার উপরে একটা এগুলা নির্ভর করে। যেমন ধরেন এই যে চিরকালই তো যারা সাহিত্য চর্চা করেন, তারা তো একটা পরিশ্রুতির মধ্য দিয়ে নিজেদেরকে প্রকাশ করতে চান। যে কারণে নানা ধরনের প্ল্যাটফর্ম থাকে, এবং নানা মাধ্যমকে যারা অডিয়েন্স তারাও কিন্তু নানাভাবেই গ্রহণ করে। যেমন ধরেন পোয়েট্রি ম্যাগাজিনে যদি একটা কবিতা বের হয়, তাহলে সেটাকে যেরকম ভাবে মূল্য দেবে, ফেসবুকে যার যার আইডি থেকে সরাসরি দিয়ে দিলে কি সেটা দেবে? আবার দিতেও পারে, যদি কেউ এমন পটেনশিয়াল দেখায় যে তার সেই পরিশ্রুতি এবং তার সেই উৎকর্ষ তার সারা জীবনের কাজকর্মের মধ্যে আছে, তাহলে কিন্তু তিনি সেইটা আবার অর্জন করতে পারেন। যেমন এই প্রকাশনার ক্ষেত্রে আমি বলতে পারি, আমেরিকা বা ইউরোপে আপনার প্রচুর বই প্রকাশ হয়। আমরা কিন্তু বাংলাদেশ থেকে যখন প্রকাশনা বিষয়ে কোনো ভাবনা ভাবি বা কথাবার্তা বলি, মানে আমি অন্তত যেহেতু প্রকাশনার সঙ্গে নানান ভাবে যুক্ত, ভেতরে বাইরে অডিয়েন্স হিসেবে নানান ভাবে, তাতে আমি দেখেছি যে একটা আদর্শ যে মানে অবস্থা, সেটাকেই কিন্তু সবাই মনে মনে ধরে নেন, কিন্তু ওই আদর্শ অবস্থায় পৌঁছতে গেলে যে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, সেগুলো সম্পর্কে কিন্তু তেমন আলোচনা হয় না। যারা জানেন তারাও কিন্তু আলোচনা করেন না। তারা করেন কি, এখানকার যে মানে সূক্ষ্ম যেসব পার্থক্যগুলো আছে সেগুলোকে হাইড করে বাংলাদেশে তারা নিজেদেরকে উপস্থাপন করেন। যার ফলে সত্যি কথা বলতে কি, আমাদের সমাজটার মধ্যে একটা আত্মপ্রবঞ্চক মানে সংস্কৃতি চলে, তো সেইটার কারণে এই জিনিসগুলোকে কিন্তু আমরা বিচার করে উঠতে পারি না। একটা একটা জিনিস হলো, এই সংস্কৃতি যদি চলে ঠিক মতন এবং সেগুলো যদি সব আলোচিত হয়, তাহলে আস্তে আস্তে এই জিনিসগুলো যখন সবার অবহিতির মধ্যে আসবে, তখন কিন্তু এই প্রত্যাশা করবেন না। যেমন ধরা যাক, কোনো একটা প্ল্যাটফর্মে কে কবিতা পড়তে পারবেন এবং কে পারবেন না, এটা বোঝার জন্য একটা কিন্তু সাংস্কৃতিক পটভূমি মানে বোঝার মতন জায়গা থাকতে হয়। এখন ধরুন আমরা যখন অনলাইনে বা কোনো প্ল্যাটফর্মে যখন কোনো কিছু আহ্বান করি, যে কেউই তো দিতে পারেন, প্রত্যেকেরই তো অধিকার আছে। কিন্তু সেগুলো যখন আহ্বানটা করা হবে, সেই আহ্বানটা পৌঁছবে কার কাছে, সেটাও একটা কিন্তু সাংস্কৃতিক পটভূমি দিয়ে দেখার একটা ব্যাপার থাকে। সেটার এখনো আমাদের বাংলা সংস্কৃতির মধ্যে সেটা এখনো হয়নি, যে কারণে আমরা মানে পার্থক্যগুলো
মানে আমাদের অডিয়েন্স ঠিক মতন যাচাই করে উঠতে পারেন না। যেমন ধরা যাক বই বিক্রি দিয়ে গুণগত মান বিচার করার একটা টেন্ডেন্সি এখন চলছে, যেটা ফেসবুকে করলে একটা সুবিধা আছে, কিংবা কোন একটা প্ল্যাটফর্মে যদি দেখা যায় যে ভালো গ্রাহক হয়ে গেছে, অনেক বেশি সাবস্ক্রাইবার অনেক বেশি হয়ে গেছে, এইটা দিয়ে দেখা হয়। এটা সারা পৃথিবীতেই এই সংস্কৃতি আছে, কিন্তু এর মধ্যে থেকে কিন্তু বের হয় কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতির মধ্য দিয়ে রুচিমান মানুষদের বিবেচনার মধ্যে দিয়ে বের হয়। সেটাও কিন্তু কালে নাও থাকতে পারে, সেটা আরেক বিষয়, সেটা আমি সেখানে যাচ্ছি না। কিন্তু সে কারণে যে যারা শুরু করবেন তারা যদি বিভ্রান্তিগুলোকে বুঝে নিতে পারেন, তাহলে কিন্তু তারা সেই জায়গাগুলো খুঁজে বের করতে পারবেন। যেমন আমি অনলাইনে অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আমি দেখি, যেমন আমি জানি না আপনাদের চোখে পড়েছে কিনা, রোর বাংলা নামে একটা চ্যানেল আছে, খুবই ভালো। মানে ওনারা এই হয়তো নানা জায়গা থেকেও নেন, সরাসরি অনেকে লেখেন, তাদের আমরা কিন্তু তথাকথিত লেখক হিসেবে তাদের খ্যাতি নেই, কিন্তু আমি লক্ষ্য করেছি যে ওইখানে এমন ধরনের লেখাই আপলোড করা হয় যেগুলো মোটামুটি ভাবে যাচাই করা, একটা সাংস্কৃতিক মান যাচাই করে উপস্থাপন করা। থ্যাংক ইউ মাজার ভাই। হ্যাঁ, না থ্যাংক ইউ। আমি আমার মনে হয় আমাদের যথেষ্ট শ্রোতাও এসে গেছে। থ্যাংক ইউ, খুব ভালো বলেন। এটা আমার বাড়তি পাওনা হলো, আপনি যে বললেন আর কি পাওয়া হলো আর কি। থ্যাংক ইউ রিটার্ন, আপনি শুরু করতে পারেন এখন। থ্যাংক ইউ। আজকে তৃতীয় বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশে আপনাদের সকলকে স্বাগতম। এবং আজকে আমরা যে সেমিনারের বিষয়বস্তু রেখেছি সেটা হচ্ছে যে বিষয়বস্তু রেখেছি সেটা হচ্ছে অভিবাসী লেখকের পরিচিতি ও প্রসারে প্রকাশনা শিল্প সামাজিক মাধ্যমের ভূমিকা। এবং আলোচক হিসেবে আছেন অমিতাভ রক্ষিত, আহমেদ মাঝার, এরশাদ লতিফ, তাসনিম হোসেন। আমরা প্রথমে এখানে সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, এবং আমার মনে হয় আজকে আলোচনা একটা খুব ভালো বিষয় উঠে আসবে যে সোশ্যাল মিডিয়ার উপকারিতা আমাদের প্রকাশনায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া যারা লিখছেন তাদের ভূমিকা বা তারা কিভাবে সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করেন, সেই আলোচনাটা আমরা আজকে জানতে পারবো। তো আমি প্রথমেই চলে যাচ্ছি আহমেদ মাঝার ভাইয়ের কাছে। আহমেদ মাঝার ভাই, আহমেদ মাঝার প্রাবন্ধিক গবেষক, শিশু সাহিত্যিক, অনুবাদক, সম্পাদক। জন্ম 27শে মার্চ 1963 ঢাকায়। এসএসসি 1978, এইচএসসি 1980, বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে সম্মান সহ স্নাতক 1983 এবং স্নাতকোত্তর হচ্ছে 1984 ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ছোটদের জন্য গল্প, কবিতা, প্রবন্ধ লিখে প্রথম দিকে পরিচিত হলেও সাম্প্রতিককালে সমাজ চিন্তা, গবেষণামূলক প্রবন্ধ, সংস্কৃতি বিষয়ক রচনা, সমালোচনা লিখেছেন। গবেষণা করেছেন বাংলা শিশু সাহিত্য নিয়ে। অনুবাদ, রূপান্তর ও পুনর্গঠনমূলক রচনাও রয়েছে তার বহু। রচিত, অনুদিত, সম্পাদিত বইয়ের সংখ্যা 60-এরও অধিক। শিক্ষা ও সংস্কৃত ধর্মী প্রতিষ্ঠান বিশ্ব সাহিত্য কেন্দ্রের গঠন যুগে দীর্ঘ 17 বছর কর্মরত ছিলেন। সাংবাদিকতা করেছেন কিছুকাল। এছাড়া বইয়ের জগৎ নামে বই সমালোচনা বিষয়ক একটি ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন। 2017 সালে থেকে উনি নিউ ইয়র্ক বাসী। এছাড়াও আমি বলি মাঝার ভাই আমাদের সোশ্যাল মিডিয়াতে বেশ পরিচিত একজন মানুষ। মাঝার ভাই, আজকের আলোচনা আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। ধন্যবাদ রিটন। আজকের বিষয়টা এমন একটা বিষয় যে এটা ঠিক কোন দিক থেকে শুরু করব সেটা আমি বুঝে উঠতে পারি না, তার কারণ ক্ষেত্রটা অনেক বড়। আমার সময় কতক্ষণ, তাহলে সেই অনুযায়ী আমি একটু গুছিয়ে বলি। মানে কয় মিনিট বলবো আমি? 4-5 মিনিট সময় হচ্ছে প্রত্যেকের জন্য 6 মিনিট, তারপর আমরা আলোচনার জন্য কিছু সময় রেখেছি। আমি তাহলে 4-5 মিনিটের ভেবে মানে কথা বলি। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার এখন যে বিস্তার, এই বিস্তার কিন্তু একটা মানে বিরাট সম্ভাবনার কারণ। যেমন আমি নিজে যখন 2009 সালে ফেসবুকে শুরু করি, তখন আমার বয়সীরাই ফেসবুকে আসতেন না, বলা হতো যে এটা ছেলে পেলেদের কাজ। তা আমি কিন্তু সেটা মনে করিনি। আমি চিন্তা করেছি যে আমার যে মাধ্যম, আমি যেভাবে মানুষের কাছে পৌঁছতে চাই, সামাজিকভাবে যাদের সঙ্গে আমার ওঠা বসা, তাদের মধ্যে যাদেরকে আমি পছন্দ করি, যাদের সঙ্গে আমি সংযোগ স্থাপন করতে চাই, তাদেরকে আমি যুক্ত করে নিই এবং সেভাবে আমার নিজের কথাবার্তা একটা মানে আমি বলবো যে একটা আমার যে মনোগঠন, আমার যে ব্যক্তিত্বের ধরন, তার
প্রচার যেন থাকে, এইভাবে আমি করেছি এবং তাতে কিন্তু আমি একটা ফল পেয়েছি যে আমার এর আগে আমি যেসব লেখালেখি করেছি, চিন্তামূলক লেখা বা প্রবন্ধমূলক লেখা, সেগুলো তেমন কোনো পাঠকের কাছে পৌঁছতে পারেনি, কারণ আমি গতানুগতিক ভাবে পত্র পত্রিকায় যে প্রক্রিয়াতে এখন লেখা ছাপতে হয় সব জায়গায় আমার সেটা সেভাবে করা আমার পছন্দের ছিল না। আমার জনসংযোগ যথেষ্টই ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রের কারণে, কিন্তু আমি সেটা পছন্দ করতাম না। তো এইভাবে করতে করতে ধীরে ধীরে দেখা গেল যে আমি যে ধরনের ক্ষেত্রে কাজ করি এই ধরনের ক্ষেত্রের কাজের আমি আহ্বান পেতে শুরু করলাম। তো এইভাবে কিন্তু দেখা গেল যে আমি একটা স্পেস তৈরি করতে পারলাম আমার কাজের ক্ষেত্র তৈরিতে, এবং বহু তথ্য উপাত্ত সংগ্রহের জন্য আমি বহু মানুষের শরণাপন্ন হতে পারলাম অনেক সহজে, যেটা আগে করতে গেলে আমার মানে খুব কঠিন হতো। তো সুতরাং কে কিভাবে ব্যবহার করতে চাইছেন তার উপরে নির্ভর করবে। আমি মনে করি যারা বিদেশে থাকেন, বিশেষ করে উন্নত দেশগুলোতে যারা থাকেন, আমি শুধু উন্নত দেশ অর্থে বলছি না, ভিন্ন দেশে যারা থাকেন, তারা কিন্তু তাদের যে স্বতন্ত্র জীবনযাপনের মধ্যে তারা থাকেন, দেশের ভেতরকার যে জীবনযাপনের সঙ্গে যে পার্থক্যগুলো ঘটে, সেই পার্থক্যগুলোর আলোকে নিজেদেরকে তারা সুন্দরভাবে তুলে ধরতে পারে। বিশেষ করে প্রকাশনার ক্ষেত্রে আমি বলবো যে আগে বাংলাদেশে যে ট্র্যাডিশনাল পাবলিকেশন ছিল সেটা মানে মূলত এটা অনুসারী ছিল বিলেতের সংস্কৃতির অনুসারী, এবং এখন থেকে 100 বছর বা 70-80 বছর আগেও বিলেতের সংস্কৃতির একটা সরাসরি যোগ যারা উচ্চতর পড়াশোনা করতেন তাদের মাধ্যমে ঘটতো। এমনকি লন্ডনের মানে লেটেস্ট বইও কলকাতায় পাওয়া যেত। সেই সূত্রে কিন্তু আমরা বাংলা সংস্কৃতির মানুষজন বিলেতি সংস্কৃতির দ্বারা অনুপ্রাণিত ছিলাম। কিন্তু পরবর্তীকালে যে উন্নতি ঘটে পুস্তক প্রকাশনার এবং আমাদের বাংলাদেশের যে বিপণন কিংবা আমাদের সামাজিক যেসব রূপান্তর ঘটে, আমাদের উন্নয়নের যে ধরনগুলো ঘটে, তাতে কিন্তু আমাদের গ্রন্থের সঙ্গে বিযুক্তি ঘটে, মানে ওই স্তরের মানুষদের সঙ্গে গ্রন্থের বিযুক্তি ঘটে। যেমন ধরেন আগে যারা এসএসসি বা এই ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট পর্যন্ত বা এমএ পাশ করতো, তারা ন্যূনতম বই পড়তো, মানে পড়তো, তাদের এর বই পড়া ছাড়া তাদের আর বিনোদন কিংবা জ্ঞান আহরণের আর কোনো মাধ্যম ছিল না। এখন যেহেতু নানা রকমের মাধ্যম চলে এসছে, যেসব তথ্য জানার জন্য যা দরকার ছিল সেগুলো তারা নানাভাবে তারা পেয়ে যেত। তো সেটা হচ্ছে বিস্তারের একদিক থেকে মানে মন্দ দিক। আর ভালো দিক হচ্ছে যে এত ব্যাপক ধারণার সঙ্গে মানুষের যোগ ঘটতে শুরু করলো যে প্রত্যেকে যার যার ক্ষেত্র নির্বাচন করতে শুরু করলো। এই নির্বাচন করতে করতে দেখা গেল যে আমরা সাহিত্যের যে প্রাধান্য ছিল মানে আমাদের সাংস্কৃতিক জীবনে, মধ্যবিত্তের সাংস্কৃতিক জীবনে, আমি মধ্যবিত্তের কথাই বলছি কারণ মধ্যবিত্তের বাইরে সত্যি কথা বলতে কি যে বিশাল লোক সাহিত্য কিংবা জীবনযাপন ভিত্তিক যেসব সাহিত্য, সেসব সাহিত্যের কথা কিন্তু আমাদের মূলধারার সাহিত্যে খুব বেশি আসে নেই। তার কারণ ওই জীবনের সঙ্গে একটা বিযুক্তি মধ্যবিত্ত জীবনের ঘটে গেছে। এখন যেটা হচ্ছে যে যখন এই সামাজিক মাধ্যম তৈরি হয়েছে, তখন কিন্তু সেটার আবার পুনর্যুক্তি ঘটছে, মানে পুনর্যুক্ততা ঘটছে। এই পুনর্যুক্ততা ঘটার দুটো প্রতিক্রিয়া আছে। একটা হলো যে যখন যুক্ততা ঘটছে সেটা তথ্য আকারে আসছে, কিন্তু জীবনযাপনের অংশ আকারে আসছে না। কিন্তু একটা সময় যখন ছিল যে মধ্যবিত্তের বাইরের যে বিরাট সাহিত্য, সেই সাহিত্যটা তাদের জীবনযাপনের সঙ্গে সমন্বিত এবং সম্পর্কিত ছিল। কিন্তু আমাদের এখন আমরা যখন লোক সংস্কৃতি ভেবে যখন ওইগুলো গ্রহণ করি, তখন কিন্তু আমাদের সেগুলো আমাদের জীবনের অংশ থাকে না, আমরা এটা বাইরের থেকে দেখা জিনিস হিসেবে দেখি। সেরকম এই যে বিদেশে যারা থাকেন এই মানে সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে পুস্তক প্রকাশনার কাজ যখন তারা করেন, তারাও কিন্তু এক ধরনের বিযুক্ত থেকে, মানে ওই সমাজের সঙ্গে বিযুক্ত থেকে তারা এই কাজগুলো করেন। যেমন আমি দেখেছি যে যারা এখানে ধরেন অধ্যাপনা করেন কিংবা উচ্চতর জ্ঞান চর্চার সঙ্গে যুক্ত, তারাও যখন বাংলায় কোনো কিছু লেখেন, তারা কিন্তু এখানকার যে সংস্কৃতির মান, সেইটাকে তারা বাংলার সঙ্গে, বাংলার সংস্কৃতির মানের যে উচ্চতা, সেটার সঙ্গে বিবেচনা করে তারা সেই কাজটা করেন না। যার ফলে আমি লক্ষ্য করেছি বাংলাদেশে, আমি তো দীর্ঘকাল ধরে যারা বাইরে থেকে বই লেখেন তাদের সঙ্গে আমার কথাবার্তা হয় টেলিভিশন অনুষ্ঠানের সূত্রে। গত প্রায় 16-17 বছর ধরে আমি ওই অনুষ্ঠানটা করি এবং প্রচুর বাইরে থেকে যাওয়া লেখকদের সঙ্গে আমার যোগাযোগ হয়। তাতে আমি দেখি যে যেটা তাদের কাছ থেকে প্রত্যাশিত ছিল সেটা কিন্তু হয় না। সেটা হয় না কারণ যারা বাইরে থেকে কোনো লেখা পাঠান, দেশে ধরেই নেওয়া হয় যে তারা প্রথমে দিকে ধরে নেওয়া হয় যে তিনি অনেক
অবহিত এবং অনেক উন্নত জায়গা থেকে আসছেন। আবার যারা বাইরে থাকেন তাদের সমস্যা হচ্ছে তারা সত্যি কথা বলতে বাংলাদেশের সংস্কৃতির যে দিনানুদৈনিক যে অগ্রগতি তার সঙ্গে নিজেদের যোগ রাখতে পারেন না, এবং এখানকার যেসব জায়গায় যেসব দেশে তারা থাকেন সেখানকার যে সংস্কৃতি তার সঙ্গে নিজেদেরকে সমন্বিত করতে পারেন না, যার ফলে একটা ধরনের বলতে আমি বলছি একটু বাংলাদেশের যে সংস্কৃতির যে ধারা সেই ধারার থেকে একটা ব্যতিক্রমী একটা অবস্থানে তারা থাকেন। এই যোগটা আমি মনে করি যে অবস্থানটা থাকেন সেটা অতিক্রম করার জন্য যা দরকার তা আমি মনে করি সামাজিক মাধ্যম করে তুলতে পারে যদি সচেতন ব্যবহার হয়। আমার ধারণা এই ধরনের প্ল্যাটফর্মে কথাবার্তার মধ্যে দিয়ে সেই কাজটা হবে, এবং সেটা হলে বাংলাদেশের সাহিত্য এবং বাংলাদেশের সাহিত্যের যে বা আমি বলি যে সাধারণ জ্ঞান জগতের যে ব্যাপ্তি সেটা বাড়বে, এবং আমার মনে হয় সেই ভূমিকাটাই আমাদের সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে যারা আমরা উন্নত সংস্কৃতি তথাকথিত অর্থে সংস্কৃতির মধ্যে বসবাস করছি তাদের ধারণা এবং বাংলাদেশের অভ্যন্তরে যারা দৈনন্দিন চর্চা করছেন তাদের সঙ্গে বিনিময়ের মধ্য দিয়ে সেটা সম্পন্ন হবে। আমার মনে এটুকু বলে আমি এখন ছেড়ে দিই। ধন্যবাদ মাজার ভাই। আপনার বক্তব্য শুনতে শুনতে অলরেডি দুটো প্রশ্ন আমার মনের মধ্যে চলে আসছে, এটা হয়তো আমরা শেষের দিকে যদি সুযোগ থাকে করব। এবারে আমরা চলে আসব আমাদের আরেকজন অতিথি বক্তা তাসনিম হোসেন। তাসনিম হোসেনের জন্ম ঢাকা শহরে, আমেরিকাতে এসেছেন সেই 1996 সালে। তড়িৎ প্রকৌশলে মাস্টার শেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে কর্মরত আছেন গত 20 বছরের বেশি সময় ধরে। জীবনে প্রথম লেখালেখি শুরু করেছেন 2019 সালে সচলায়তন ব্লগে। সমসাময়িক বিষয়, স্মৃতিচারণ, গল্প, প্রবাসী প্যারেন্টিং এবং অভিজ্ঞতা নানাবিধ এবং নানা ধরনের অভিজ্ঞতা নিয়ে নানাবিধ বিষয় লিখেছেন। প্রকাশিত ও প্রকাশিতব্য বইয়ের সংখ্যা 2। নিজেকে ব্লগার হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আর ব্লগে লিখে থাকেন। চাকরি, প্যারেন্টিং আর লেখালেখির বাইরে সবচেয়ে পছন্দের কাজ তার ঘুম। ওকে তাসিম ভাই, আপনাকে ঘুম থেকে জাগানোর জন্য আমরা দুঃখিত। এখন আপনার বক্তব্য যদি আমাদের একটু বলতেন আজকের বিষয়ে। সবাইকে শুভ সকাল এবং শুভ বিকাল, শুভ সন্ধ্যা, আপনারা যে যেখানে আছেন। আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলতে দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। একটা ছোট্ট কারেকশন রেজিন ভাই, আমি অ্যাকচুয়ালি লেখালেখি শুরু করি, সম্ভবত ভুলটা আমারও হতে পারে, 2009 সালে, 2019 না, বাট আদার ফ্যাক্ট রিমেইনস দ্য সেম। আমি লেখালেখি শুরু করি ব্লগে 2009 সালে, এবং আমি আপনাকে একটু সামাজিক যোগাযোগ মাধ্যমের আগের অংশটা একটু আমি বলতে চাই যে কিভাবে আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত লেখা পাচ্ছি। তো যেটা হয়, 2005 সালের 16 ডিসেম্বর প্রথম একটা ব্লগ, বাংলা ব্লগ যাত্রা শুরু করে, নাম হচ্ছে সামওয়্যার ইন ব্লগ। এবং এর আগে যে অন্তর্জালে বাংলা লেখা হতো না তা না, এর আগেও অন্তর্জালে বাংলা লেখা হতো, কিন্তু বাংলা টাইপিংটা কিছুটা জটিল ছিল। সামওয়্যার ইন ব্লগ অ্যাকচুয়ালি ওদের ব্লগে একটা এমবেডেড কিবোর্ড অ্যাড করে দেয়, যার ফলে খুব সহজে ফনেটিক কিবোর্ড দিয়ে বাংলা লেখা শুরু করা যায়। এবং মানুষের একটা বোধহয় সহজাত তাগিদ থাকে, আত্মপ্রকাশের তাগিদ, এবং আপনার সেটা নিজের ভাষায় করতে পারলে আসলেই একটা চমৎকার ব্যাপার হয়। তো ব্লগ জিনিসটা খুব রাতারাতি জনপ্রিয় হয়ে যায়, এবং এরপরে আরো কিছু ব্লগ আসে, আপনার সচলায়তন, আমরা বন্ধু, এবং অনেক অনেক ব্লগ তৈরি হয় তখন। এবং কিছু কিছু ব্লগে মানে কোনো কোনো পোস্টে 500-এর বেশি আপনার কমেন্ট ছিল। এবং ব্লগ থেকে কিন্তু কিছু আপনার মেইন স্ট্রিম লেখক এসেছেন, যেমন দুটো নাম আমার এখনই মনে আছে, সুহান রিজওয়ান আর মাহবুব আজাদ। এদের প্রত্যেকেরই একাধিক গ্রন্থ আছে। এবং এর বাইরে ব্লগের আরেকটা ভূমিকা ছিল ওই সময়, সেটা হচ্ছে যে ব্লগের একটা আদর্শিক স্ট্যান্ড ছিল। বাংলা ব্লগগুলির মধ্যে অধিকাংশ ছিল কিন্তু আপনার মুক্তিযুদ্ধের পক্ষে। এবং আপনারা যদি 2013 সালের শাহবাগ আন্দোলনের কথা চিন্তা করেন, সেটার প্রপোনেন্ট ছিলেন কিন্তু ব্লগাররা। কিন্তু ব্লগের জনপ্রিয়তা 2013 সালের পর থেকে আসলে কমে আসে, এবং কয়েকটা মূল কারণের মধ্যে একটা হচ্ছে আপনার ব্লগার হত্যা, সরকারের কোপানলে পড়া, তাদের দেশ ত্যাগ করা,
এবং আরেকটা কারণ হচ্ছে ফেসবুকের জনপ্রিয়তা। ফেসবুক কিন্তু আমাদের ভাষাভাষী, ফেসবুক সম্ভবত 2007 সাল থেকে আছে, কিন্তু বাংলা ভাষাভাষীদের মধ্যে আপনার এটা জনপ্রিয় হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া বাংলা ভাষাভাষীর মধ্যে জনপ্রিয় হওয়া শুরু করে এই 2012-13 থেকে। কিন্তু ব্লগ কিন্তু একটা মোমেন্টাম তৈরি করে দিয়েছিল। সো ওই মোমেন্টামটা কিন্তু আমরা 2013, 14, 15 থেকে দেখছি যে ফেসবুকে আপনার আসছে, এবং আসার পরে এটা কিন্তু আপনার একটা বিরাট অপরচুনিটি, শুধু যে সবার জন্য তা না, প্রবাসী বাঙালিদের জন্য কিন্তু একটা বিরাট অপরচুনিটি। এবং কয়েকটা কারণ আছে। কারণ হচ্ছে বাংলাদেশের প্রায় 1 কোটি বাংলাদেশি প্রবাসী, এবং তারা তাদের মনের কথা, তাদের দৈনন্দিন জীবনযাপন এবং গল্প উপন্যাস, যে ধরনের মানুষের ললিত কলা বলবো আমি, হ্যাঁ, সবকিছুরই বহিঃপ্রকাশ করতে পারছেন এই ফেসবুকে। এবং সেই সাথে তারা কিন্তু দুনিয়ার অন্য প্রান্তে আরেকটা মানুষের কাছে পৌঁছা যেতে পারছেন, এবং যে দুই বাংলার যে বিভেদটা ছিল সেটাও কিন্তু অনেকটা কমে গেছে। আপনি কিন্তু সত্যি কথা বলতে যে ফেসবুকের মাধ্যমে শুধু বাংলাদেশের পাঠক না, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী পাঠকের কাছে পৌঁছে যেতে পারছেন। সো ব্লগ যদিও মৃত পায়, কিন্তু সেই মোমেন্টামটা আমরা দেখেছি ফেসবুকে। এবং ফেসবুকে অনেকে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে লিখছেন, অনেকে আবার ব্লগের মতো বেশ কিছু গ্রুপও আছে, এবং সেখানে আপনার ওই যে মডারেটেড গ্রুপ, সেখানে লেখা মাজার বা যেটা বলছিলেন যে মানের কথাটা, ওই গ্রুপগুলি মানের ব্যাপারটা কিছুটা নিয়ন্ত্রণ করে। রোর বাংলার কথাটা খুব ভালো বলেছেন। এছাড়াও আরো গ্রুপ আছে, আপনি সম্ভবত পেন্সিল একটা আছে, ক্যানভাস একটা আছে, যেখানে আপনার ভালো মানসম্মত লেখা আসে। এবং লেখা তো আসলে এমন একটা জিনিস যে আপনি যত লিখবেন তত আপনার মান ভালো হবে, এবং আপনি যত পাঠকের সাথে মিথস্ক্রিয়া করবেন, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যে আপনি ব্লগে বা ফেসবুকে কিন্তু একটা লেখা লিখলে সাথে সাথে সেটার প্রতিক্রিয়া পাবেন। হ্যাঁ, একটা দৈনিক পত্রিকাতে যে লেখাটা ছাপা হয়, অনেক আগে হয়তো চিঠিপত্র আসতো সেই লেখার প্রতিক্রিয়াতে, কিন্তু আপনি ব্লগে বা ফেসবুকে ইউ গেট দ্য রিয়াকশন রাইট অ্যাওয়ে। হ্যাঁ, সেখান থেকে কিন্তু আপনি মেজরিটি রিয়াকশন হয়তো মানে তেমন গুরুত্বপূর্ণ কিছু না, ভালো লাগলো বা ভালো লাগেনি, কিন্তু তারপরেও কিন্তু কিছু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আসে। মানুষ কিন্তু চাইলে সেই ক্রিটিসিজম বা সেই সমালোচনা বা আলোচনা থেকে কিন্তু তার লেখাকে আরো ঋদ্ধ করতে পারে এবং আরো শুদ্ধ করতে পারে। তো যাই হোক, এই যে মোমেন্টামটা এসেছে, এবং এটার কিন্তু মানে আমি শুভ দিকই বলবো যে এটা যদি আমরা ঠিক মতো ব্যবহার করি, এটা কিন্তু আমাদের নতুন লেখক তৈরি করতে সাহায্য করবে। লেখকের পরিচিতি, মাজার ভাই যেটা বলছেন যে বই, হ্যাঁ, একটা ব্যাপার কিন্তু এখানে লেখালেখির ব্যাপারে একটা জিনিস হচ্ছে যে আপনাকে আগে ফেমাস হতে হবে, তারপরে আপনার লেখা মানুষ পড়বে। কিন্তু কথা হচ্ছে যে ওই যে আপনার যে সুযোগটা করে দেওয়া, সেই সুযোগটা কিন্তু আপনার সামাজিক মাধ্যম করে দিচ্ছে। এবং একই সঙ্গে যে ফেসবুক গ্রুপ বলেন, যেসব যে লেখালেখির প্ল্যাটফর্মের গ্রুপগুলি, সেখানে পাঠকের পাশাপাশি কিন্তু আপনার একটা লেখকের পাশাপাশি একটা পাঠক শ্রেণীও আছে। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু আপনি প্রায় সমস্ত লেখকই কিন্তু তার নিজের পাঠক তৈরি করতে হয়। মানে আমি বিদেশে দেখি যে আপনার অপরিচিত লেখকের অনেক বই বিক্রি হয়, ভালো লেখা, মানে তৈরি পাঠক আছেন, কিন্তু আপনাকে এখানে কিন্তু লেখককে পাঠককে তৈরি করতে হয়। হ্যাঁ, এবং গ্রুপগুলি কিন্তু এখানে আপনার মানে একটা গ্যারান্টি দিচ্ছে যে আপনি যদি একটা বই বের করেন, তাহলে কিন্তু আপনি দ্যার ইজ অ্যান এক্স অ্যামাউন্ট অফ প্রিন্টেড মেটেরিয়াল, আপনি সেটাকে বিক্রি করতে। আপনি জানেন যে আপনি ডেফিনেটলি, আপনি যদি এটা বড় গ্রুপে লেখেন বা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার যদি পরিচিতি থাকে, তাহলে হয়তো ইজিলি ফর দ্যাট ম্যাটার যে আপনি হয়তো, আমি একটা নাম্বার দিলাম যে 500 বা 1000 বই আপনি বিক্রি করতে পারবেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু প্রকাশনার শিল্পটা, আমরা যতই শিল্প বলি না কেন, কিন্তু সাথে একটা ব্যবসায়িক অ্যাসপেক্ট আছে। আপনার বই বা যত ভালো লেখা হোক না কেন, মানুষ না পড়লে, মান ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু যদি মানুষ না কিনে, তাহলে কিন্তু এই শিল্পটা টিকবে না। এটা কিন্তু মানে ইট উইল প্রবাবলি গো ডাউন। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে যেটা আমার অবজারভেশন, যে আমরা কিন্তু প্রকাশনা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে অনেক লেখক পাচ্ছি,
এবং সবই যে মানসম্মত তা না, এবং সবই মানসম্মত হতে হবে তা না, কিন্তু ওভারঅল ইম্প্যাক্ট আমি পজিটিভ বলবো। কিন্তু আমার যে জিনিসটা আমি লক্ষ্য করেছি যে আমি যোগাযোগ মাধ্যমে প্রকাশনা শিল্পে কি উন্নতি হয়েছে আমি তারা বইটা কিন্তু এখনো ট্রেডিশনালি দুটি মানে এটা কিন্তু এখনো প্রিন্টেড বইয়ের ভিতরেই সীমাবদ্ধ আছে। আমি কিন্তু ইলেকট্রনিক মাধ্যমে যেই তথ্য প্রযুক্তি এবং যেই মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সুবিধাটা প্রকাশনা শিল্পে দেখিনি। মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের আরো অনেক বেশি ইলেকট্রনিক বুক আসা উচিত এবং অনেক বেশি অডিও বুক আসা উচিত। এটা করলে কিন্তু আপনি এটা যদি চিন্তা করেন, আমি যদি বাংলাদেশের বইগুলি সব প্রকাশিত হয় বাংলাদেশ থেকে, তো আমার যদি ইলেকট্রনিক বুকের একটা অপশন থাকতো, তাহলে কিন্তু আমি বইটা যেদিন ঢাকাতে পাবলিশ হবে সে একই দিনে আমি বইটা আমেরিকা থেকে কিনতে পারতাম, আমি বইটা সাউথ আফ্রিকা থেকে কিনতে পারতাম, টোকিও থেকে কিনতে পারতাম। কিনতে না চাইলে আমি হয়তো এটা যদি অডিও বুক থাকতো আমি এটা অডিও বুকও শুনতে পারতাম। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা পাঠক আছেন তারা পুরনো বইপত্র বিপুল পরিমাণে তাদের ওই যেটা বলা হয় যে পিডিএফ কপি, উইচ ইজ অ্যাকচুয়ালি আ পাইরেসি। হ্যাঁ, এটা আপনার শিল্পটার জন্য খারাপ। সেটা হচ্ছে মানুষজন একটা বই ডাউনলোড করে নিচ্ছেন, পিডিএফ ডাউনলোড করছেন। হ্যাঁ, সেটার বদলে যদি ওই বইটা $3-4 ইলেকট্রনিক ভার্সন পাওয়া যেত, যেটা আমি ডিভাইসে পড়তে পারবো, তাতে কিন্তু আমার ধারণা অনেক পাঠক এগিয়ে আসতো। তো আমি জাস্ট আমার বক্তব্যটা শেষ করবো এখানে যে আমি ওভারঅল সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখকের যেই মানে আত্মপ্রকাশের তাগিদটা এবং লেখক যেই তৈরি হওয়ার যেই প্রক্রিয়াটা সেটা অনেক বেগবান হয়েছে এবং আমরা ভালো খারাপ সব ধরনের লেখা পাচ্ছি। যে একটা জিনিসের যদি উপকারিতা থাকে সেটার অপকারিতা থাকবে, সেটার উপকারিতা বেশি সেটার অপকারিতাও হতো বেশি। হ্যাঁ, কিন্তু আমি প্রকাশনা শিল্পে কিন্তু খুব বিরাট ইম্প্যাক্ট এখনো দেখিনি। বড় বড় প্রকাশনা শিল্প কিন্তু কেউ প্রবাসী পাঠকদের কথা মাথায় রাখছেন না। তারা কিন্তু এখনো সেই প্রিন্টেড বই পাবলিশ করছেন, যেটা ঢাকা থেকে আনাতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়। খুব রিসেন্টলি গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে আমি দেখেছি সেবা প্রকাশনী, ওনারা চাচ্ছেন ইলেকট্রনিক বই পাবলিশ করতে এবং ওনারা চাচ্ছেন যে সেবার যে সমস্ত পিডিএফ আছে ওগুলিকে, মানে যে সমস্ত পাইরেটেড কপি আছে ওগুলোর পিছনে যেতে। এটা খুব ভালো উদ্যোগ এবং আমি এই আলোচকদের সাথে এটাতেও আলোচনা করতে চাই যে লেখক আমরা পাচ্ছি, there is absolutely no doubt about that, কিন্তু প্রকাশনা শিল্পে আসলে কতখানি ইম্প্যাক্ট ফেলতে পেরেছে প্রকাশনা শিল্পটা কিন্তু এখনো 20 বছর আগের পর্যায়ে রয়ে গেছে। জাস্ট মাই অবজারভেশন। হ্যাঁ, তো যাই হোক, এই প্রশ্নটা আমি মানে আপনাদের সবার জন্য রাখছি এবং আমার বক্তব্যটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তাসনিম হোসেন, আপনি খুবই সুন্দর কয়েকটা বিষয় তুলে এনেছেন, তার মধ্যে ইবুকের কথা এনেছেন এবং সেটাকে ব্যবসায়িক দিক করার প্রসঙ্গটা এনেছেন এবং ব্লগারের যেই আমাদের বাংলা ভাষাভাষীতে যে প্রথম দিকের লেখার অভিজ্ঞতা যে ব্লগার দিয়ে শুরু সেটাও তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ। এরপর আমরা চলে যাব অমিতাভ রক্ষিতার কাছে। অমিতাভ রক্ষিত কলকাতা থেকে আজ ঠিক 50 বছর আগে আমেরিকায় উপস্থিত হন প্রযুক্তিবিদ্যায় পিএইচডি করার জন্য। তখন থেকেই আমেরিকাবাসী আধুনিক প্রযুক্তি নির্ভর শরীর ও স্বাস্থ্য সংরক্ষণ বিষয়ে নিজস্ব ব্যবসায় সংযুক্ত। অল্প বয়স থেকেই সাহিত্যে নেশা ও লেখা। আমেরিকায় এসে প্রথম 35 বছর লেখায় ছেদ পড়ে যায়, তারপরে সম্প্রতি আবার লিখতে শুরু করেছেন। বহুমাত্রিক সাহিত্যে উৎসাহী, 5টা মৌলিক নৃত্যনাট্য ও 3টি মৌলিক নাটক লিখেছেন এবং মঞ্চস্থও করেছেন। কল্পবিজ্ঞানের বেশ কিছু গল্প লিখেছেন। প্রকাশিত বইয়ের সংখ্যা 7। অমিতাভ দা, আপনি আজকের বিষয়বস্তু সম্বন্ধে আপনার বক্তব্য দিতে পারেন এখন। অনেক ধন্যবাদ রিটার্ন। সকলকে শুভেচ্ছা জানাই, শুভ সকাল, শুভ সন্ধ্যা। আমাদের আজকের বিষয়টা হচ্ছে যে অভিবাসী লেখকের পরিচিতি ও প্রসারে সামাজিক মাধ্যম অথবা প্রকাশনা শিল্পের প্রসার। তো সে সম্বন্ধে কিছু বলতে গেলে আমার মনে হয় যে আমাদের নিজেদের যারা আমরা প্রসারে আগ্রহী তাদের চিন্তা করে দেখতে হবে যে আমাদের উদ্দেশ্যটা কি।
আমরা কি বাংলাদেশ পশ্চিমবঙ্গে বিখ্যাত হতে চাই, নাকি আমরা সারা পৃথিবীতে বিখ্যাত হতে চাই? আজকাল মানে আমরা এখানে বলা বলি করি সবাই যে এখন বাঙালি 3 ধরনের হয়, পশ্চিমবঙ্গের বাঙালি, বাংলাদেশের বাঙালি, আর বহির্বিশ্বের বাঙালি। আমরা সবাই বহির্বিশ্বের বাঙালি বেশিরভাগই এখানে। তো আমার মনে হয় যে যেখানে আপনার উৎকর্ষ তৈরি করার লক্ষ্য, সেটা চিন্তা করে সেখানে যারা পাঠক, যারা আপনাকে ধরুন অ্যাকসেপ্ট করে আপনাকে হয় ফলো করবে অথবা আপনার বই কিনবে, তাদের মনোবৃত্তি আপনাকে ভাবতে হবে। তো আরেকটাও মনে রাখতে হবে যে আমরা মানে আমি বিশেষ করে এমন একটা জায়গায় এসে গেছি যে আমাদের হাতে, আর রবীন্দ্রনাথের একটা লাইন আছে, তোমার হাতে নাইকো ভুবনের ভার। তো এখন যে ধরুন সামাজিক মিডিয়া বা প্রকাশনা শিল্প একটা এখন চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই চেঞ্জটা ধরুন যারা আগামী প্রজন্ম বা আমাদের অনেকেরই এখানে আছেন যারা সেই প্রজন্মের মধ্যে পড়েন, তাদের কাছে অপরচুনিটিটা ডিফারেন্ট, আর আমাদের মতো লোকেদের কাছে আমাদের অবকাশটা একটু অন্যরকম। কিন্তু সে যাই হোক, সেটা সেই জন্যই আমি লক্ষ্যের কথাটা বললাম, কেন সবকিছুতে একটা কৌশল থাকে, যেটাকে আমি নিজেতে বলি স্ট্র্যাটেজি। তো ধরুন এই যে আমি 2-3টে কথাই শুধু বলবো, একটা হচ্ছে তার মধ্যে মান নিয়ে কিছু প্রশ্ন উঠেছে, আমার কিছু বক্তব্য আছে সেই ব্যাপারে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে করি যে প্রকাশনা শিল্প, যদিও এখানে আশফাক স্বপন আছেন, রিটার্ন নিজে আপনি অনেক বইয়ের কাজ করেন, আপনার আমি তো সদস্য আপনার গ্রুপের ফেসবুকের, কিন্তু মানে যদি আমি ভালো করে দেখতে চাই যে আমরা আস্তে আস্তে মানে সময়ের টানে আমরা ছাপা বইয়ের মানে আধিপত্য থেকে, সেই যুগ থেকে বেরিয়ে আসছি, আমরা সেই বেরিয়ে আসার মুখে। কাজেই যারা এখন মানে মানে সামনের দিকের কথা চিন্তা করছেন, তাদের পক্ষে কিন্তু এই নতুন যে বদলটা আসছে বা এসেছে অলরেডি, সেই দিকে, এবং এটা আমি বিশেষ করে বলছি ই বুক কথাটা, তার যে সুবিধে সেটা তো তাসনিম খুব সুন্দর করে বলেছেন, ই বুকের সুবিধেটা। তো এটার দিকে অনেকেই নজর দিতে হবে, কারণ আমাদের অনেকেরই একটা দোষ আছে যে আমরা এখনো ক্লাসিক্যাল ভাবে চিন্তা করি। আমরা মনে করি যে আমাদের বই যদি সুন্দর করে ছাপা হয়ে একটা এক্সিবিশনে গিয়ে তার 50টা 100টা করে দিনে কপি বিক্রি হচ্ছে, সেটাই আমাদের সার্থকতা। কিন্তু আজকালকার যে আমি সেই জন্য বললাম যে আমাদের দেখতে হবে যেটাকে বলা হয় অডিয়েন্স অ্যানালিসিস। তো অডিয়েন্স অ্যানালিসিস করে দেখা যাবে যে আস্তে আস্তে যারা এই ই বুক, কেননা সকলের এখন কম্পিউটার আছে, সকলের এখন এই কিন্ডল বা এই ধরনের ডিভাইস আছে, এবং তাতে পড়তেই অনেকে অনেক প্রেফার করছেন। এক তো হচ্ছে ওজনটা কম, তো সে যাই হোক, কাজে সেইগুলো মনে রাখলে নিজেকে সেইভাবে তৈরি করাটা খুব প্রয়োজন। আমি কিছু কিছু এখন প্রকাশককে জানি কলকাতার, যারা খুব জোর কদমে এখন ইবুক তৈরি করছেন, এবং সেই বদলের মধ্যে আমরা আছি। দ্বিতীয়ত, অলরেডি অনেক সময় হয়ে গেছে, আমি চট করে বলে নিচ্ছি মানের কথাটা। এই যে সামাজিক মিডিয়া যেভাবে আমাদের একটা সুযোগ দিয়েছে, তাতে লক্ষ লক্ষ এবং কোটি কোটি লেখক এখন সহজে সকলের কাছে পৌঁছতে পারবেন। আগে ছিল যে যদি কেউ না ছাপে আপনার বই, আপনার গল্প কেউ পড়বে না, কোনো মাসিক পত্রিকা বা কিছু, সেই দুর্বলতাটা নেই এখন। কাজেই আমি যদি একটা কিছু লিখতে চাই, তাহলে আমি ধরুন মৌ মধুবন্তীর সঙ্গে আমাকে পাল্লা দিতে হবে, কেননা মৌ মধুবন্তী যদি সুন্দর করে লেখেন, তার লেখার মান যদি আমার মানের থেকে ভালো হয়, তাহলে লোকে মধুবন্তীর লেখাই পড়বে, আমার লেখাটা কেউ পড়বে না। কাজেই আমার মনে হয় মানের ব্যাপারটা নিজের, আমি যদি উৎকর্ষটা পেতে চাই, তাহলে আমাকে নিজেকে
অনেক তথ্য এবং বিন্যাস সম্পর্কে অবগত হতে হবে। আর ফেসবুকে আমি এই কথাটা বলে আমি শেষ করছি আমার বক্তব্য, যে সামাজিক মিডিয়ামকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, ব্যবহার আমরা কিন্তু সাধারণভাবে শুধু ভাবি যে ঠিক আছে ফেসবুকে আমরা একটা পেজ খুললাম এবং তার ফলে আমাদের এখন অনেক কি বলবো যে পাঠক হয়ে যাচ্ছে। কিন্তু এই পাঠক সংখ্যাটা বাড়ানোর জন্য তারও জন্য কিছু কৌশল আছে। কাজে আপনাকে এইটাই বলবো, যদি কারো সত্যি সিরিয়াসলি এই নিয়ে উৎসাহ থাকে, যে ফেসবুকের নিজস্ব কতগুলো অ্যালগোরিদম আছে। কাজেই ফেসবুক বা যে কোনো সামাজিক মিডিয়া আপনার লেখা যেটা আপনি তাদের পাতায় দিয়েছেন সেটা কিভাবে অন্য লোকের কাছে প্রকাশ করবে, সেই অ্যালগোরিদমটা আপনাকে বুঝতে হবে। তো আমি কথা বলছি যে ধরুন ফেসবুকে আপনি যদি গিয়ে আপনার বন্ধুদের পাতায় গিয়ে কিছু কিছু করতে থাকেন যাতে করে আপনার প্রসারটা হয়, আপনার নামটা তারা জানতে পারে, ঠিক 10 মিনিটের মাথায় কিন্তু ফেসবুক আপনার নিজস্ব পছন্দের অ্যালগোরিদমটা বাদ দিয়ে তাদের নিজেদের অ্যালগোরিদমটা এসে টেক ওভার করবে। আপনি তখন আর সুযোগ পাবেন না যে আমি কাকে পাঠাবো, আমি দীপেন ভট্টাচার্যকে পাঠাবো না তাসনিম হোটেলকে পাঠাবো, সেই সুযোগটা আমার হাত থেকে ফেসবুক নিয়ে নেয়। কাজে এই ছোট ছোট জিনিসগুলো আমাদের শিখতে হবে যদি আমরা সামাজিক মাধ্যমটা ব্যবহার করতে চাই। ধন্যবাদ, আমি আমার বক্তব্য রাখছি। ধন্যবাদ অমিতাভ দা, আপনি চমৎকার কিছু বিষয় উঠিয়ে নিয়ে এসেছেন এখানে। অবশ্যই আমরা সব সময় যেটা মনে করি যে আসলে এখন এমন একটা সময় চলে এসেছে যখন আমাদের ভাবতে হবে যে আসলে আমরা কিভাবে টেকনোলজি ব্যবহার করব, টেকনোলজি যেন আমাদের ব্যবহার না করে। তো সেই বিষয় নিয়েও আমরা বিস্তারিত পরে আলোচনা করতে পারি। যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। এখন বক্তব্য রাখবেন ইশরার লতিফ, উনি যুক্তরাজ্য থেকে, যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য স্নাতক। পৃথিবীর শীর্ষস্থানীয় নির্মাণ ও উপকরণ সংক্রান্ত গবেষণা পত্রিকাগুলোতে তার গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি প্রথম বাংলাদেশি সার্টিফাইড প্যাসিভ হাউস ডিজাইনার। তার ছড়া ও কবিতা ইত্তেফাক, জনকণ্ঠ, ছোটদের কাগজ, ধান শালিকের দেশ, উন্মাদ, নবারুণ প্রভৃতি এরকম আরো অন্যান্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। ইশরার লতিফের লেখা অনেক ছোট গল্পই বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত। ইংরেজি ছোট গল্প মীরা 2019 সালের বার্লিন রাইটিং প্রাইজ প্রতিযোগিতায় লং লিস্টেড হয়েছিল। তার প্রথম গল্প সংকলন স্ফটিক বাড়ি ও অন্যান্য গল্প 2008 সালের শুরুতে ঢাকা, কলকাতা থেকে প্রকাশিত হয়। তার উপন্যাস গোধূলি রিসোর্স 1919 সালে, আলাদ চক্র 2020 সালে 21শে বইমেলায় এবং বর্ণ পরমাণু 2020 সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়। ইশরার লতিফ ভাই, আপনাকে স্বাগতম আজকের অনুষ্ঠানে। আপনি আপনার বক্তব্য শুরু করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আজকের বিষয় হচ্ছে অভিবাসীদের পরিচিতি এবং প্রসারে সামাজিক মাধ্যম এবং প্রকাশনা শিল্পের ভূমিকা। অনেকেই বিষয়গুলোতে আলোকপাত করেছেন, তো আমি সেই কিছু কিছু পয়েন্ট লিখেছি এবং আমি ওইটার সূত্রেই আবার কথা বলবো। তো মাজহার ভাই থেকে শুরু করে সবাই বলেছেন। তো প্রথমত আমরা যারা প্রবাসী, যে বিষয়টা একটু আগে বললেন যে আমরা আসলে কি নিয়ে লিখবো, এখন আমরা ডায়াসপোরা নিয়ে লিখতে পারি, আমাদের এখানকার অভিজ্ঞতা, আরেকটা হচ্ছে দেশকে ভেবে লিখতে পারি, আরেকটা বিভাজন থাকবে যেখানে হয়তো ইংরেজি ভাষাতে সাহিত্য চর্চা করবে ঝুম্পা লাহিড়ী বা অন্যদের মতো। তো আমরা যারা বাংলা ভাষাকে ঠিক করে নিচ্ছি যে আমাদের ব্যবহারিক ভাষা সাহিত্য চর্চার জন্য, তাদের তো অবশ্যই লক্ষ্য থাকবে নিজের দেশ পশ্চিমবঙ্গ যারা বাংলা ভাষা অধ্যুষিত জায়গায় এক ধরনের একটা স্থান নিতে। আমার ক্ষেত্রে আমি 90 দশকে লিখেছি বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোতে, কিন্তু যখন বিদেশে চলে আসি তখন ওই যোগাযোগটা ভেঙে যায়। কারণ একটাই কারণ কোনো যোগাযোগের সেরকম মাধ্যম ছিল না, এবং মাজহার ভাইয়ের মতোই আমিও কাউকে ধরে আবার লিঙ্ক করে বারবার লেখা পাঠানো এসব আমি করি নাই। তো যখন আসলো 2011-12 সাল, ফেসবুক আসলো 2007 সালে, তো ওই সময় আরো অনেকগুলি অনলাইন মাধ্যম আসলো। 2011 সালে একটা মাধ্যম ছিল যার নাম গল্পকবিতা.com, সেখানে প্রতিযোগিতা হতো প্রতি মাসে গল্পের, এবং বাংলাদেশ এবং ভারতের অনেক সাহিত্যিক ওখানে লিখতেন যারা পরবর্তীতে দেশ এবং অন্যান্য পত্রিকায় লিখেছেন। তো ওখানেও আমি লেখা শুরু করি। পরে যখন ফেসবুক জনপ্রিয় হয়ে যায় তখন আমি ফেসবুকে লেখা শুরু করি 2017 সালে। এর মধ্যে আপনারা দেখলেন আমার অনেকগুলো বই
প্রকাশিত হয়েছে এবং এই মুহূর্তে জাস্ট এখন অবস্থাটা এরকম যে আমার যেগুলো লেখা ফেসবুকে আসলে প্রকাশকরা নিয়ে যেতে চায় এবং আমি দিতে পারি না। মানে আমার ধরুন আমার কাছে হয়তো 10 জন প্রকাশক এই বইমেলার জন্য লেখা চাচ্ছে, আমি হয়তো 3 জনের বেশি কাউকে দিতে পারবো না। তো এই পুরোটাই কিন্তু ফেসবুক দিয়েই হয়েছে। এখন এই কারণে যে বিষয়গুলো, একটা হচ্ছে ফেসবুকের লেখার মান নিয়ে আপনারা প্রশ্ন করেছেন। অবশ্যই এটা একটা বিষয় যে সবার ভিত্তি একরকম না, সবাই বিরাট সাহিত্য পড়ে টড়ে লিখছে না, আবার অনেকে হঠাৎ করে লিখছে এবং 2 কারণে এই জনপ্রিয়তা হচ্ছে। একটা দল আছে যারা অনেক আধুনিক সাহিত্য, পুরানো সাহিত্য পড়ে একটা শক্ত ভিত্তির উপর লিখছে এবং সেই লেখাগুলো টিকে যাবে এবং সেটাও এক ধরনের জনপ্রিয়তা পাচ্ছে। আরেক ধরনের লেখক তাদের এই সময়ের অনুভূতি নিয়ে লিখছে, যে অনুভূতি অনেক বেশি অন্য লেখক মানুষদের, পাঠকদের কাছাকাছি মনের। তারা তাদের পাঠকদের মনের ভাবটা বুঝতে পারছে। সেখানে হয়তো সাহিত্য মানটা কম, কিন্তু কোনো এক জায়গায় সেটা জনপ্রিয়তা পাচ্ছে, তাদের অনুভূতিকে স্পর্শ করছে। হয়তো পাণ্ডিত্য খুব কম, কিন্তু অনুভূতির জায়গাটা স্পর্শ করছে। জনপ্রিয়তার একটা না একটা কারণ থাকতেই হবে, মানে একেবারে জিনিসটাকে বাতিল করে দেওয়া যায় না। আরেকটা বিষয় হচ্ছে যে ফেসবুকে যখন একটা লেখা জনপ্রিয় হয়ে যায়, এখন যে ধারাটা সেটা হচ্ছে তখন প্রকাশকরা সেই লেখকের কাছে লেখাটা চায়, কারণ সে জানে যে এই লেখাটা খুব জনপ্রিয়, হয়তো তার লেখাটা প্রকাশ করলে বিক্রি হবে। এখানে একটা ঝুঁকি আছে, কারণ যে লেখাটা জনপ্রিয় সেই লেখাটা অনেক পড়া হয়ে গেছে, 1000 মানুষ পড়ে ফেলেছে। এখন এই 1000 মানুষ যারা পড়ে ফেলেছে তারা কিনবে না, কিন্তু তাদের মুখের কথায় হয়তোবা অন্যরা কিনবে। এটা একটা বিষয়, যে কারণে এখন যেটা হয়, প্রকাশকরা বলে যে আপনাদের লেখাটা প্রকাশ করার পর ফেসবুক থেকে সরিয়ে ফেলেন, বিভিন্ন গ্রুপ থেকে, কারণ আরো যেন না যায়। এবং সেই কাজটা আমরা করি। আমিও যখন লিখি, লেখাটা শেষ হয়ে গেলেই 3-4 দিন পর আমার লেখাটা আমি সরিয়ে ফেলি, কারণ না হলে বই বিক্রি হবে না, বই প্রকাশিত হলে। তো এটা একটা বিষয় হলো। আরেকটা বিষয় ইবুকের কথা আসছে। ইবুকের ব্যাপারটা বোধহয় আমরা অনেকেই হয়তো সচেতন না। ইবুক কিন্তু এখন খুব বেশি চলে আসছে। হ্যাঁ, আমাদের এখন রিটন ভাইয়ের নিজের ইবুক বইয়ের হাট থেকে হচ্ছে। তারপর বইটই আছে, বইঘর আছে, সেই বই আছে। অনেকগুলো ইবুকের, বাংলাদেশের ভিত্তিতে আমি বলছি, বাংলাদেশ থেকে অনেকগুলো ইবুকের প্রতিষ্ঠান আছে যারা ইবুক প্রকাশ করছে। অনেক জনপ্রিয় উপন্যাসিকদের বই এখন ইবুকে বের হচ্ছে। পরশুদিন এখনকার একজন জনপ্রিয় উপন্যাসিক হচ্ছেন সাদাত হোসেন, পরশুদিন তার একটা বই ইবুক হিসেবে আসলো। আমার কাছে প্রচুর অফার আসছে ইবুক বের করার জন্য। আমি এখনো যাচ্ছি না, কারণ এখানে একটা বিষয় আছে যে প্রকাশকরা চাচ্ছেন তাদের মাধ্যমে ইবুকটা যাক। এখানে এক ধরনের দ্বিধা এবং দ্বন্দ্ব কাজ করছে যে ইবুকের সত্য অন্য কারো কাছে যাবে, নাকি যেই প্রকাশক তার সাথে মিলেমিশে আমরা কাজ করব, সেই কারণে। কিন্তু ইবুক অবশ্যই চলে আসবে এই জন্য যে ঢাকায় মানুষ যখন ট্রাফিক জ্যামের মধ্যে থাকছে, সে যখন ফেসবুক পড়ছে, সে ইবুকও পড়বে। এবং যখন ট্রাফিক জ্যাম থেকে ফিরছে 2 ঘন্টায় জ্যামের মধ্যে আটকে আছে, তখন সে যখন ফেসবুক পড়ছে, সে ইবুকই পড়বে, সে এতগুলো বই হাতে নিয়ে ঘুরবে না। সুতরাং আমি মনে করি ইবুকের ভবিষ্যৎ খুবই শক্ত আমাদের দেশে। আরেকটা বিষয় আমি বলতে চাই যে লেখকদের আরেকটা বিষয় হয়েছে যেটা আমরা অবহেলা না করলেই ভালো, সেটা হচ্ছে প্রতিভার গণতান্ত্রায়ন। মানে একটা সময় ছিল আমরা একটা সুশীল সমাজ বলতে একটা সমাজ বুঝি, তাদের ভেতরে আসলে লেখাগুলো, সংবাদে তাদের লেখাই প্রকাশিত হবে, ওখানে তাদের লেখাই প্রকাশ হবে, সেখানে অন্যদের 6 মাস পরেও তাদের লেখাটা প্রকাশিত হচ্ছে না। এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে বাংলাদেশের প্রান্তিক লোকজনও ফেসবুকে তার লেখাটা দিচ্ছে। সে প্রতিভাবান হোক বা প্রতিভাহীন হোক, তার লেখা সস্তা হোক বা ভালো হোক, কিন্তু সেটা তো দর্শকের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে বা পাঠকদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং তাতে যেটা হচ্ছে যে প্রচুর নতুন প্রতিভা আসছে, যে প্রতিভাগুলো কোনোভাবেই স্বীকৃতি পেত না অন্য সময় হলে। তো সেই বিষয়টাকে আমি ব্যক্তিগতভাবে খুবই মূল্যায়ন করছি। আর বিদেশি লেখকদের ক্ষেত্রে যেটা আমি বললাম, আমাদের যেটা সমস্যা রয়ে যায়, যেটা আমাদের কেন, সৈয়দ ওয়ালিউল্লাহ উনি যখন ফ্রান্সে চলে গেলেন, পরবর্তী যে বইগুলি লিখেছেন সেখানে বলা হচ্ছে যে সেই লেখাগুলি বাংলার মাটির সাথে অতটা সংযুক্ত না। কাদো নদী কাদো বা অন্যান্য উপন্যাসগুলি প্রথমটা যতটা ছিল, লাল সালু যতটা ছিল, এই সমস্যাটা আমাদের আছে। সেই ক্ষেত্রে আমরা কি করছি, যে আমাদের লেখাটা অনেক বেশি বৈশ্বিক, এবং বিষয়টা হতে পারে যে অনেক বেশি বৈশ্বিক প্রেক্ষাপট। বৈশ্বিক বলতে আমি বলছি না যে স্থানটা বৈশ্বিক হতে হবে, কিন্তু ভাবটা অনেক বেশি হয়তো বৈশ্বিক। আমি নিজে যে লেখাগুলি লিখছি সেটা হয়তো বিদেশে অনুবাদ হলেও তারাও বুঝতে পারবে, কারণ আমার স্থানীয় একেবারে খুব মাইক্রো লেভেলের স্থানীয় যোগাযোগ সেই লেখাগুলির সাথে কম। কিন্তু মানুষের মনের যে ভাবগুলো সবারই আছে, সেগুলোকে
চেষ্টা করেছি। তো যাই হোক, আমার এখানেই কথাটা আমি এখানেই শেষ করছি। আর বেশি সময় নিচ্ছি না। আমি মনে করি যে ই-বুকের ভবিষ্যৎ খুবই ভালো। আমরা অনলাইন আসার কারণে আমরা বিদেশি লেখকরা এখন আর আমাদের অভিবাসী লেখক বলা হয় না। আমাদের যেকোনো লেখকদের সাথে তুলনা করা হয়। সেই বিষয়টা চলে গেছে এখন। তো সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ এশার ভাই। এবং এর মধ্যেই আমি দেখতে পাচ্ছি চ্যাট বক্সে কিছু প্রশ্ন এসেছে। আশফাক স্বপন প্রশ্ন করেছেন, মনিকা মুনা প্রশ্ন করেছেন, ফারজানা রহমান শাওন প্রশ্ন করেছেন। আমি তিনজনের তিনটা প্রশ্ন নেয়ার মতো সময় আছে, আমাদের হাতে আর 15 মিনিট সময় আছে। আশা করি আপনার প্রশ্ন যারা করবেন তারা তাদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে করবেন, বিকজ আমরা উত্তরটা হয়তো শুনতে পারবো। আমরা প্রথমে চলে যেতে চাই আশফাক স্বপন। আপনি বলুন। আপনাকে শোনা আনমিউট যাচ্ছে করে। আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, সবাইকে একটু ব্যক্তিগত অভিনন্দন জানাতে চাই, কারণ আপনারা সবাই এবার 2021-এ আমার সম্পাদিত প্রকাশিত হৃদ বাংলার লেখক, এবং আপনাদের সবার কাছে লেখা পেয়েছি। এবং এই সূত্রে আমি হৃদ বাংলার কথাটা বলে নিই যে এই আজকের যে প্যানেল এবং তাদের কথা যারা শুনছেন, তাদের ইসরায়েল লতিফের গল্প আছে, অমিতাভদের গল্প আছে, তারপরে অন্যান্যদের লেখা আছে। তো আপনারা হৃদ বাংলা এখন অনলাইনে অ্যাভেলেবল। আমি এবার প্রশ্নতে আমি মূলত চলে যাচ্ছি। এই সমস্ত কথার মধ্যে কয়েকটা জিনিস আমার মনে হলো এবং প্রত্যেকের মধ্যে খুব মানে ভাবনার খোরাক আছে। আমি রিটন, তুমি যেহেতু সঞ্চালক, তুমি বলতে পারছো না। তোমার কাছে আমার প্রশ্ন, তুমি আমার কথাটা শেষ হলে তুমি বলবে যে তোমার সরাসরি, হ্যাঁ, এই কিন্ডেল নিয়ে কথা হলো। কিন্ডেল নিয়ে তুমি আমার জানা মতো একমাত্র সংগঠন যেটা একেবারে অফিসিয়ালি অ্যামাজনের সাথে চুক্তি করে বইয়েরহাট পাবলিকেশনস থেকে কিন্ডেলের বোধহয় 80টার মতো টাইটেল বাংলায় বেরিয়েছে। আর কেউ করেছে বলে জানি না। এই মাধ্যমটা অত্যন্ত জরুরি, কিন্তু আমার মনে হয় যারা এটা নিয়ে ভাবছেন তারা ভুলে যাচ্ছেন এটার চ্যালেঞ্জটা বাংলা ভাষায় প্রচন্ড। 1 নম্বর কথা, বাংলাদেশে কিন্ডেল ব্যবহার করা যায় না, এটা একটা সমস্যা। অ্যামাজনে কেনাকাটা করা যায় না। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে বই আমরা, এই কথা বলে লাভ নেই, পাঠকরা পড়তে পছন্দ করে কিন্তু সব ফকটে চায়, পয়সা দিয়ে বই কেনার লোক নেই। এবং তার বিকল্প আছে, কারণ তুমি যেই বইটা বিক্রি করবে সেই বইটা হয়তো অনলাইনে খুঁজলেই পাওয়া যাচ্ছে। এইটা একটা বিশাল একটা সমস্যা হয়ে গেছে। আরেকটা আমার মনে হয় কালচারাল প্রবলেম। আমরা এখনো সেইভাবে অনলাইনে বই সেভাবে পড়া শুরু করছি বলে আমার মনে হচ্ছে না। এই হলো তোমার কাছে একটা প্রশ্ন। আর তুমি প্রকাশনা প্রসঙ্গে তোমার অনেক অভিজ্ঞতা আছে, তুমি অনেক প্রকাশকদের কথা বলছো, বিশেষ করে কিন্ডেলে বাংলা বই প্রকাশনার ব্যাপারে তুমি 2 বাংলার লেখক প্রকাশকদের সাথে কথা বলেছো। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে, যারা জানেন না, যে রিটনের বইয়ের হাট নামে একটা ফেসবুকে একটা সাংঘাতিক সংগঠন, 1 লক্ষর বেশি সদস্য, 40,000 বইয়ের অ্যাক্সেস এবং শুধু বই নিয়ে আলোচনা। এটা আমার কাছে একটা মডেল মনে হয় এই ধরনের। কিন্তু সেটাতে কি পরিশ্রম যায় আপনি, ওদের 500 পোস্ট আছে, সেটা তাদের 10 জন মডারেটরকে, সেগুলো হাবি জাবি কথা। ফেসবুকের একটা নাম্বার 1 প্রবলেম হচ্ছে সেলফ প্রমোশন। আপনি বললেন ধানবাদ শিবের গীত, আপনি একটা জিনিস বললেন, আরেকদিন আমি একটা কবিতা লিখেছি, দিয়ে দিল, এবং তাতে এই যে স্ক্রোলিং এর কারণে আপনার সমস্ত থ্রেড নষ্ট হয়ে যায়। তো এইটা একটা বিরাট সমস্যা। তো সর্বশেষে আমি যেটা বলবো, ফেসবুক একটা অসম্ভব রকমের একটা ঝামেলার মিডিয়াম। এর সুবিধার সাথে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে এটা ডেমোক্রেটাইজেশন করেছে, কিন্তু এটা সমস্যা হচ্ছে মুড়ি মুরগির এক দর হয়ে গেছে। আর তার ফলে ডেটা স্মগ, এত অজস্র লেখা, অজস্র জিনিস, তার ফলে আমাদের ফোকাস হয়ে গেছে। আপনি বলতে পারেন আমাদের আগের সময় এলিটিস্ট, সেটা আমি মানি, কিন্তু তার একটা সুবিধা ছিল যে আপনি একটা নিউ ইয়র্কার পত্রিকা তুললে বা একটা দেশ পত্রিকা হাতে নিলে বা এক্ষণ নিলে, কালীয় কলম নিলে, আপনাকে ভাবতে হতো না সম্পাদক বাছাই করা, যে কোনো জায়গা খুললে আপনি ভালো লেখা পাবেন। ফেসবুকে সেটা সুবিধা নেই। আর ফেসবুক নিজে একটা পাজি সংগঠন, তারাও মানের ব্যাপারে চিন্তিত না। তারা আপনি একটা চুটকি, ওই আপনার বেগুন কেটে আল্লাহ লেখা পাওয়া গেল, এটা যে 1000টা 100টা লাইক হোক, সেটা তাদের প্রায়োরিটি। সুতরাং এই পুরো বিজনেস সিস্টেম অ্যালগোরিদমের সাথে একটা ঝগড়া আছে। মানে এই আমি কয়েকটা কথা বললাম, একটু বেশি সময় নিলাম, কিছু মনে করো না। সবাই এবার আপনার আমার যার খুশি আমার এটা নিয়ে বলতে পারে। ধন্যবাদ স্বপন ভাই। যদিও অনেক বিষয় আমি বলতে চাচ্ছিলাম না আমি নিজের সঞ্চালক হিসেবে, তবে আপনি উস্কে দেওয়ার জন্য আমি দুটো প্রসঙ্গে 2 লাইনই বলছি। সেটা হচ্ছে যে আমরা ইবুক করছি, আসলে ইবুক জিনিসটা কি?
ইবুকটা কি শুধুই যে ওই বইয়ের যে এরকম পাতা উল্টে উল্টে পড়ি ওটাকেই ইবুকে মানে টেক্সট সংস্করণ করে কিন্ডেলে ছেড়ে দেওয়া বা গুগল বুকসে ছেড়ে দেওয়া বা অ্যাপলে ছেড়ে দেওয়া? আসলে ইবুক বলতে আমরা কি বুঝি? এই জিনিসটা যতদিন না পর্যন্ত আমাদের বাংলাদেশি পাঠকরা বুঝবেন যে আসলে ইবুক জিনিসটা কি এবং ইবুকের প্রয়োজনীয়তাটা কি, ইবুককে কত ধরন ভাবে ব্যবহার করা যায়, ইবুক বলতে শুধু সাহিত্যের ইবুক না, ইবুক বলতে টেক্সট বুকও যে ইবুক হয় এবং ক্যালকুলাসের বইও যে ইবুক হয় এবং সেইখানে যে আপনার ইনপুট অনুযায়ী গ্রাফিক্স এর ওঠানামা করে, সেই ইবুক হচ্ছে একটা মাল্টি ডাইমেনশন একটা প্রোডাক্ট। এবং এইটা আমাদের বাংলাদেশি পাঠক যতদিন না বুঝবেন যে ইবুকের প্রয়োজনীয়তা আসলে কতটা, ততদিন পর্যন্ত আমাদের ইবুকের প্রসারটা ওইভাবে হবে না। এবং এর সাথে সাথে এটাও আছে যে দেখেন আপনি ইবুক জিনিসটার জন্য একটা ইলেকট্রনিক ডিভাইস প্রয়োজন। এখন বাংলাদেশের মতো একটা দেশে যখন আমরা বলছি যে কোটি কোটি লোকের হাতে টেলিফোন আছে, সেলফোন আছে, তাহলে তারা ওখানে পড়বে কিনা? এখন কথা সেলফোনে আরো অনেক জিনিস করার আছে, সেখানে তারা বই পড়বে কিনা? এবং বাংলাদেশে যদি একটা ইলেকট্রনিক বুকসের দাম একটা কাগজের বইয়ের দাম থেকে কম হয় বা বেশি হয়, তাহলে তারা কেন সেই বইটা ইলেকট্রনিক্সে কিনবে? হ্যাঁ, যদি ওটা ওজন কম হোক বা না হোক। আমরা প্রবাসে বসে চিন্তা করছি ইবুকের কথা, কারণ আমরা এই বেদনাটা অনুভব করি যে দেশে বই বেরোচ্ছে, ইস বইমেলা আমি পড়তে পারছি না। এটা আপনার বেদনা। এইটা এইটা কোটি কোটি মানে 30 কোটি বাঙালির বেদনা না। তো 30 কোটি বাঙালির বেদনা যেদিন হবে যে ইবুকটার প্রয়োজন, সেদিনই ইবুকের প্রসার হবে এবং সেটা কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে বা যদি কারো কাজ করার ইচ্ছা থাকে তাহলে সেখানে আমরা আলোচনা করব। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। ফারজানা রহমান শাওন। ধন্যবাদ রিটন। আমার দুটো প্রশ্ন আসলে। এই প্রশ্নের প্রেক্ষাপটটা আমি একটু বলি। আমি নিজে ফেসবুকে একটা গ্রুপ পরিচালনা করি মিত্রাঙ্গন নামে। আমার ব্যক্তিগত একটা কিছু অভিজ্ঞতাও বলতে হবে এই প্রশ্নগুলোর প্রেক্ষাপট হিসেবে। সেটা হলো যখনই কোনো মানহীন শব্দটা আমার বলতে ভালো লাগছে না, কিন্তু আমি তারপরে বলতে হচ্ছে বোঝানোর জন্য। যে কোনো লেখা যখন আমরা অ্যাপ্রুভ করি না, রিজেক্ট করি, তারপরেই সেই লেখক আমাদেরকে ব্যক্তিগতভাবে মেসেজ পাঠান অ্যাডমিন প্যানেলের সকলকে যে আপনি আমার লেখা বলছেন এই ভুল আছে, ওই ভুল আছে, কাব্যময়তা নেই, বানান ভুল, বাক্য গঠনের সমস্যা, অথচ অমুক অমুক গ্রুপ তো আমাকে সেরা লেখকের পুরস্কার দিয়েছে বেশ কয়েকবার, আমি এই সার্টিফিকেট পেয়েছি, অমুক জায়গায় প্রতিযোগিতায় প্রথম হয়েছি। তো আমার এই প্রসঙ্গে আমার প্রশ্ন হলো, ফেসবুক গ্রুপগুলোর কতখানি ভূমিকা আসলে ভালো লেখক তৈরি করার এবং ভালো পাঠক তৈরি করার? পাঠকের কি দায়িত্ব নয়, লেখকের কি দায়িত্ব নয় ভালো পাঠক তৈরি করার বিষয়ে? কারণ ভালো পাঠক সৃষ্টি তো তখনই হবে যখন ভালো লেখা আসবে। লেখা যদি আমরা কি বলবো, মানহীন লেখাই যদি আমরা পেতে থাকি পরপর অনেক বেশি পরিমাণে, তখন পাঠক তো সেগুলোকেই সামনে পাবেন সোশ্যাল মিডিয়াতে পড়ার জন্য। তো আমার প্রশ্ন এটাই যে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে ফেসবুক গ্রুপগুলোর ভূমিকা কি, এবং আলটিমেটলি সেটা তো প্রকাশনার দিকেও যায়, এটাই পাঠক সৃষ্টির জন্য ভূমিকা কি এবং মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে। আচ্ছা, আমি এই তাসনিম ভাইয়ের কাছে প্রশ্নের উত্তর জানতে চাই, বিকজ আপনি এই বিষয় নিয়ে কথা বলেছিলেন। জি, আমি এই বিষয় নিয়ে অ্যাকচুয়ালি মানের ব্যাপারটা কিন্তু এটা খুব গোলমেলে ব্যাপার, এটা কিন্তু কোনো মানে অ্যাবসলিউট স্কোর নাই। আপনারা যখন মডারেশন করেন আপনারা দেখবেন কিন্তু যে মানে মান ব্যাপারটা ডিফাইন করা খুব ডিফিকাল্ট। এবং আমি যখন প্রথম লেখা শুরু করি 2009 সালে, তখন যে সচলায়তনে ওদের একটা মডারেশন প্রসেস ছিল। সো প্রথমেই আপনি যখন রেজিস্টার করবেন আপনার লেখা কিন্তু ওরা মডারেট করবে, মানে ওরা কিন্তু মেক শিওর করবে যেখানে কয়েকটা ফ্যাক্টর আছে, যে আপনার যে ওরা মেক শিওর করবে যে বাক্য গঠন ঠিক হচ্ছে এবং আপনার এই যে বানানে ভুল কম। হ্যাঁ, ফাইনালি একটা জিনিস মানের ব্যাপারে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টক্সিসিটি। মানের চেয়েও বেশি ইম্পর্টেন্ট টক্সিসিটি। হ্যাঁ, যে এইটার মধ্যে কি কোনো রকম টক্সিক উপাদান আছে কিনা, কোনো জাতি গোষ্ঠী বা কোনো ধর্মীয় গোষ্ঠী বা কোনো লিঙ্গভেদে এটাকে করা যায় কিনা। হ্যাঁ, আমি মনে করি একটা মডারেশন প্রসেস থাকা উচিত। হ্যাঁ, আপনারা যেটা করছেন প্রত্যেকটা গ্রুপে যে মডারেশন প্রসেস থাকা উচিত, এবং মডারেশন প্রসেসটা আপনি মনে করেন লেখক মিস্টার এক্স এর 5, 6, 7, 8, 10টা লেখা মডারেট করার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন তার ট্রেন্ডটা কি, কেমন।
হ্যাঁ, তার ট্রেন্ডটা কিরকম, তার বানান ভুল, এগুলো হচ্ছে খুব আপনার অবজেক্টিভ ব্যাপার, যে বানান ভুল বা বাক্য গঠন, কিন্তু ম্যাটেরিয়ালটা কি, সাবস্টেন্সটা কি, উনি কি তার মানে উনি কি কোনো মতবাদ প্রচার করতে চাচ্ছেন সাবলাইমলি বা লাউডলি? হ্যাঁ, এটা একটা। এটাকে আমি মনে করি যে টক্সিসিটি এবং অন্যান্য, এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমি সকালবেলায় নাস্তা কি খেয়েছি, এটাও কিন্তু সাহিত্য হতে পারে। সাহিত্যের কিন্তু কোনো লিমিট নেই। হ্যাঁ, এবং আমি একটা জায়গায় বেড়াতে গেলাম, 50টা দেশ দেখলাম, চমৎকার অভিজ্ঞতা হলো, কিন্তু লিখতে গেলে কিন্তু সেটা অশ্বডিম্ব হয়ে আসতে পারে, রাইট? আপনি যদি একটা লোকের 10টা লেখা মডারেট করেন বা ফেসবুকে তার 10টা পোস্ট পড়লেই কিন্তু বুঝতে পারবেন যে লোকটার চিন্তা ভাবনা কিরকম। হ্যাঁ, সো আমি মনে করি যে মডারেশন প্রসেসটা ব্লগগুলি যেটা করতো, সচলায়তন স্পেশালি, আপনার 3 থেকে 6 মাস পরে ওরা একটা প্রসেস ছিল যে আপনাকে মডারেশনের আওতার বাইরে নিয়ে যেত, এটাকে বলতো সচল করে দেওয়া। মানে আপনি ইউ ক্যান রাইট হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমরা যেটাকে বলি প্রি অ্যাপ্রুভাল, আমাদের গ্রুপগুলোতেও আছে প্রি অ্যাপ্রুভ করে। প্রি অ্যাপ্রুভাল, কিন্তু প্রি অ্যাপ্রুভ করার পরে যদি দেখেন যে সে হঠাৎ করে সামথিং হ্যাজ চেঞ্জ, ইউ ক্যান অ্যাকচুয়ালি পুল ব্যাক দিয়ে। কিন্তু যেটা বললাম যে মডারেশন একটা থ্যাঙ্কলেস জব, ইউ ক্যানট মেক এভরিবডি হ্যাপি। আপনি এই কাজটা করতে গেলে আপনাকে কাউকে না কাউকে, হ্যাঁ, দিস ইজ আ লাইফ মোমেন্ট, আপনাকে কাউকে না কাউকে আপসেট করতে হবেই। যাক, এই দিস ইজ হোয়াট আই হ্যাড টু সে। হ্যাঁ, ব্যাক টু ইউ। আমি কি সম্পূরক প্রশ্ন করার সময় পাবো না পরে করব? রিটন ভাই, আপনি মিউটে আছেন। হ্যাঁ, সরি। এই আসলে আমাদের হাতে আর সময় নেই। হ্যাঁ, এখন ওই বিষয়ে আমি জানতে চাচ্ছি না, তবে আমি আবার মাঝার ভাইয়ের কাছে ফেরত যাব। এই অনুষ্ঠানের এই যে এতক্ষণ অনেকের কথা শুনলেন এবং অনেক প্রশ্ন আসলো এবং মোটামুটি আমরা জানতে পারলাম যে আসলে সবারই মনের ইচ্ছা আছে যে হ্যাঁ, এই শুধু ফেসবুক না, সোশ্যাল মিডিয়ার আরো অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে কি করে একটা গণসংযোগ করা যায় আর কি। এখন প্রত্যেকটা কোম্পানি এগুলো তাদের নিজস্ব অ্যালগরিদমে চলবে, এর ফাঁকে ফাঁকে আমাদের খুঁজে বের করতে হবে যে আমরা কিভাবে মানে ঐক্য বজায় রাখতে পারি। তো যাই হোক, মাজার ভাই, আপনি এই শেষ বক্তব্যটা একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। ব্যাপার হচ্ছে একটা সামাজিক চুক্তি দরকার, মানে সামাজিক চুক্তি এই মানে অন্তর্জালেও একটা সামাজিক চুক্তির ব্যাপার আছে। যে গ্রুপগুলো তো আসলে সামাজিক চুক্তি। যেমন এই যে শাওন যেটা বললো যে মডারেট করবে, অর্থাৎ সম্পাদনা করবে, অর্থাৎ আমার মনে হয় এইখানে গণতন্ত্রের তো খালি মানে সবাই একটা কথা বলে ফেললো বলে গণতন্ত্র হয়ে গেল তা না। গণতন্ত্রের তো কতগুলো প্যারামিটার তৈরি করতে হবে যে আমি কিসের ভিত্তিতে গণতন্ত্র চাই। যেমন শাওন যদি তার গ্রুপে ঠিক করে নেয় যে আমরা মোটামুটি রিজনেবল বাক্য না হলে আমরা দিব না, তারপরে আমরা একটা যিনি লিখছেন তিনি যদি বাংলা বানানটা সম্পর্কে সচেতন না হন, প্রাথমিক যে জ্ঞান, মানে বানানের তো কিছু তর্ক বিতর্ক থাকবে যে আমরা এটাকে এইভাবে নেব, এটার সঙ্গে যারা একমত হবে না তারা এখানে আসবেন না। এটাকে এলিটিস্ট না বলে বলতে হবে যে এটা হলো পরিশ্রুতির একটা ধরন। আবার আরেকটা গ্রুপ করতে পারে, তারা মনে করলো যে তারা ফ্রি স্টাইল বানানি লিখবে, লিখুক, তখন দেখা যাবে যে এইসব নানা ক্ষেত্র। এবং যে ফ্রি স্টাইল বানানি লিখবে, মানে ফ্রি স্টাইল বলতে হবে যার ভাষার জ্ঞানের দরকার নাই, যা খুশি তা লেখার দরকার, মানে তারা যখন একত্র হবে তখন তাদের গণতন্ত্র তাদের মতন হবে। সেই জন্য আমি মনে করি যে প্যারামিটারটা যারা মানে করবেন তাদের সেট করতে হবে। আমাদের যেটা সমস্যা হচ্ছে কি, ওই যে শাওনকে যে ভদ্রমহিলা বললেন যে, বা ভদ্রলোক বললেন যে আমার লেখা তমুক অমুক পুরস্কার দিয়েছে, এই শিল্প সাহিত্য সংস্কৃতি বা চিন্তা বা মানে সংগঠিত জ্ঞান, এগুলো প্রত্যেকটারই তো একটা মানে ওই যেটাকে এলিটিস্ট বলে এক ধরনের গাল দেওয়া হয়, ওইটা এক অর্থে এলিটিস্ট হবে অর্থাৎ যে যে জায়গা দিয়ে পরিশ্রুতি করতে চাইবে সেদিক থেকে এলিটিস্ট হবে। যেমন আমি পুস্তক প্রকাশনার কথা বলতে পারি, এসরার আমার সঙ্গে একমত হবেন, কারণ এসরার অনেক বেশি মানে ইংল্যান্ডে থাকার কারণে এগুলো উনি ভালো মানে যদি প্রকাশনার জগৎ মানে খোঁজ রাখতে চান আমার থেকে আর ভালো জানবেন। আমি ওই বিভিন্ন বুক ফেয়ার গুলোতে গিয়ে যারা মানে ইন্ডিপেন্ডেন্ট পাবলিশার যারা বা ট্র্যাডিশনাল পাবলিকেশন সম্পর্কে তো আমরা জানতে পারি, বইপত্রের মধ্যে ভালোভাবে জানতে পারি। ইন্ডিপেন্ডেন্ট পাবলিশারদের স্ট্রাগলটা
এবং ইন্ডিপেন্ডেন্ট পাবলিকেশনে যেসব লেখকরা লেখেন তাদের যে স্ট্রাগলটা, সেগুলো যখন আমি মানে কথা বলতে যাই, তখন আমি একটা জিনিস এখানে বুঝতে পারি, সেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট পাবলিশাররা প্রত্যেকে কিন্তু যার যার একটা স্ট্যান্ডার্ড সেট করেন তারা, এবং তারা তাদের একটা পাঠক গোষ্ঠীও তৈরি করেন এবং তাদের লেখক গোষ্ঠীও তৈরি হয়। তো সেই অনুযায়ী সেই গোষ্ঠী যখন আবার একটা পটেনশিয়াল দেখাতে পারে, তারা কিন্তু তখন মেইন স্ট্রিমের সঙ্গে তাদের একটা যোগ ঘটে। যেমন এখানে আমি বুক এক্সপোতে গেলাম, বুক এক্সপোতে আমি দেখলাম যে ইন্ডিপেন্ডেন্ট পাবলিশারদের জন্য একটা ইউনিট আছে, বলে যে কেউ যেন এমনি এমনি যেন চলে না আসতে পারে, তার একটা পরিস্থিতি দরকার। এবং ইন্ডিপেন্ডেন্ট পাবলিশারদেরও একটা অ্যাসোসিয়েশন আছে, এবং তারা কিন্তু তারা একটা নীতির ভিত্তিতে প্রত্যেকে চলে। সেই নীতিটা আপনি মানলে গণতন্ত্রে আপনার প্রতিফলন ঘটবে, আর না মানলে আপনি সেখানে প্রবেশ করবেন না। আমাদের যেটা সমস্যা হচ্ছে, আমাদের কোনো নীতি নেই। আমাদের পুস্তক প্রকাশনা যারা করেন বড় বড় পাবলিশার, তারাও লোকের কাছ থেকে টাকা নিয়ে বই করেন। এখন টাকা নিয়ে বই করে কোনো খারাপ কাজ না, টাকা নিয়ে বই করতে তারা কোনো স্ট্যান্ডার্ড সেট করেন না যে কি কি শর্ত পালন করলে আমি টাকা নিয়ে বই করব, বা কোন বইটাকে আমি কেন টাকা নিয়ে বই করব, এবং আমার টাকা নিয়ে বই করার উদ্দেশ্য কি, সেটাকে ক্লিয়ার করতে হবে এবং সেটা জানাতে হবে। আমাদের মুশকিলটা হচ্ছে, নাম করা একটা প্রকাশক, সে আবার যে কোনো লেখকের ভুলভাল বাক্য টাক্য যা খুশি, ফ্যাক্ট চেক নাই কিছু নাই, একটা বই বের করে ফেললো, সে এসে দাবি করলো আমার বই তো ভাই অমুক প্রকাশক, এত বড় নাম করা প্রকাশক বের করেছে, এবং আমরা দেখছি যে কার্যত তারা প্রকাশ করছে। এইসব করার কারণে যেটা হয় যে আমাদের একটা ভেজাল হয়ে আছে। ঠিক আমাদের বাংলা সংস্কৃতিতে এই অন্তর্জালেও এই ভেজালটা আছে। তো এইটা সময় কিছুটা লাগবে। আমাদের জাতিগতভাবে আমরা এখনো পরিশ্রুতির মধ্যে আছি। আমাদের পরিস্থিতি যখন চলতে থাকবে, একসময় আমরা এটা করতে পারবো। যেমন এই যে রোর বাংলার কথা বললাম, আমি একটা চ্যানেলের কথা বললাম, আর আরো এরকম আছে যে সাউন্ডরা চেষ্টা করছে, আরো অনেকগুলো গ্রুপ আছে যারা কিন্তু এই নীতিগুলো তারা নিজেরা সেট করে, এবং সেইগুলোকে পরিষ্কার ভাবে বলতে হবে আমরা এই নীতি মেনে যে যিনি আসবেন তিনি স্বাগত, আমরা এখানে কোনো এলিটিজম করব না। এরকম করে পরিস্থিতি যখন হবে, তখন পরস্পরের মধ্যে বিভিন্ন ব্লগের মধ্যে বা বিভিন্ন গ্রুপের মধ্যে তখন বিনিময় হবে। কারণ একটা গ্রুপ হয়তো গাছপালা নিয়ে কাজ করে, তারা চিন্তা করবে আমি গাছপালা নিয়ে এর যে ফ্যাক্ট এটা আমি অ্যাকুরেট রাখবো। সেখানে হয়তো ভাষা কিছু দুর্বল থাকতে পারে, এবং তখন দেখা যাবে যে যখন ভালো জিনিস আসতে শুরু করবে, আসলে যারা ঠিকভাবে লিখতে পারে না, যে ভাষা ঠিক মতো লিখতে পারে না, সে আসলে গাছপালার কথা ঠিক মতো লিখতে পারবে না। অর্থাৎ ওই ফ্যাক্ট চেকের সঙ্গে কিন্তু ভাষার চেকটা তখন ওইটার ভাষা সংস্কৃতি তৈরি হবে, ওইভাবে এই জিনিসগুলা যাবে। কারণ আমরা তো এগুলো তো পরীক্ষিত, এগুলো বহু বছর শত শত বছরের পরীক্ষণের মধ্যে দিয়ে এগুলো মানে এগিয়েছে। সেটা এক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়াতেই তো এসছে, এমনি তার এটা হয়নি। কেন ফ্যাক্ট চেক করা হবে? যে আমি একটা বলে দিলাম, এই কথাটা আমি প্রথমে বলেছি, এখন এই বলার সঙ্গে সঙ্গে আমাকে প্রথমে বলেছি কিনা সেই ফ্যাক্ট আমাকে চেক করতে হবে। এটা কিন্তু এলিটিজম না, এটা গণতন্ত্রের উন্নত রূপ করতে গেলেও এটা আমাকে করতে হবে। আমরা যেহেতু আসলে গণতান্ত্রিক অনুশীলনের খুব প্রাথমিক স্তরের থেকেও নিচে আছি, সেই কারণে আমাদের সংখ্যা দিয়ে এগুলো বিচার করা হয়। সংখ্যা দিয়ে বাণিজ্য বিচার করতে পারি, সংখ্যা দিয়ে আমরা হয়তো কোনো ক্ষেত্রে প্রভাবও বিচার করতে পারি, কিন্তু সংখ্যা দিয়ে উৎকর্ষের প্রচার মূল্যায়ন করা যাবে না। তার জন্য মান আগে স্থাপন করতে হবে এবং সেই মান অনুযায়ী অনুশীলন করতে হবে। এখন যে মানটা স্থাপন করবেন সেটা যদি অন্যরা গ্রহণ না করেন, তাহলে সেটা পরাজিত হবে। তাই এইগুলো তো একটা সামগ্রিক সামাজিক সাংস্কৃতিক প্রক্রিয়া। আমি মনে করি সাংস্কৃতিক প্রক্রিয়াগুলো আমাদের পরিশীলনের প্রক্রিয়াগুলো আমাদের যার যার ক্ষেত্র থেকে আমরা যদি চালু রাখি, তাহলে এই যে চিন্তার যে মৌলিকতা, সেগুলো আসলে প্রকাশিত হবে। এবং আমি মনে করি সামাজিক মাধ্যমের বিরাট সম্ভাবনা। এবং একটা কথা এই সুযোগে এখানে আমি আলোচনা সূত্রে আমি একটু আমার মনোভাব প্রকাশ করি, সেটা হচ্ছে অনেকে এখনো মনে করছেন যে ছাপা বইয়ের দিন শেষ। আমি যত পর্যবেক্ষণ করেছি, আমার সাধারণ জ্ঞান দিয়ে, আমি তো কোনো বিশেষজ্ঞ নই, বিভিন্ন প্রকাশনা সংক্রান্ত সেমিনারে অথেন্টিক যেসব জায়গাগুলো আছে, এমনকি পাবলিশার্স উইকলি, রাইটার্স এন্ড পোয়েটস এন্ড রাইটার্স বা এরকম যেসব মাধ্যম আছে, আমি অত 10-12টা মাধ্যম আমি নিয়মিত অনুসরণ করি, তাতে আমার কিন্তু মনে হচ্ছে না বাংলাদেশের যে বাস্তবতা, তাতে আগামী 20-30 বছরের মধ্যে কোনোভাবেই ছাপা বই থেকে বিমুক্তি সম্ভব হবে না। হয়তো ই বুকের প্রসার বাড়বে,
নানা রকমের প্রসার বাড়বে এবং নানান গ্রুপ তৈরি হবে, তার উৎকর্ষ উন্নতি ঘটবে। এবং তার কারণ বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে উন্নতির, নানান রকমের অবকাঠামোগত উন্নতি, তারপরে যেসব মানে নৈরাজ্য আছে যেসব ক্ষেত্রে, সেই নৈরাজ্যগুলো যেভাবে ব্যাকফায়ার করছে এখন, মানে অনেকগুলো নৈরাজ্য তো আগে মানুষের দৃষ্টির বাইরে ছিল, এখন সেসব নৈরাজ্য কিন্তু মানুষের দৃষ্টির ভেতরে চলে অজয় আসছে। ভাই, আমি দীপেন বলছি, আপনাকে একটু থামাবো। আমি একটু খালি একটা ঘোষণা দিচ্ছি যে আমাদের এই সময় মানে আমরা 5 মিনিট ডিলে হচ্ছে, কিন্তু ওই 9টা মানে 12টার সময় ইস্ট কোস্টে বিবিধ পাঠ কক্ষ 2-তে শুরু হবে আর কি। তো আপনারা যারা দর্শক আছেন দয়া করে ওখানে যাবেন। প্রশ্ন হচ্ছে কেন আমরা কক্ষ অদল বদল করছি, এই কারণেই যাতে আমরা সঠিক সময়ে সেমিনারের মতো অন্য কক্ষে জিনিসটা শুরু করে দেওয়া যায়। তো আপনি শেষ করুন, আর যারা দর্শক আছেন তারা ওখানে আমি অনুরোধ করব যেতে। এর মধ্যে তুমি একটা লিংকটা চ্যাটে পেস্ট করে দাও, লিংকটা চ্যাটে পেস্ট করে দাও। লিংকটা আমি পেস্ট করে দিচ্ছি এর মধ্যে। আর আপনাদের বক্তব্য শেষ হলে আমি একটু সংক্ষিপ্তভাবে, এখানে অনেকেই কমেন্ট করেছেন যেটা বলা গেল না, আপনারা একটু দেখে নেবেন। আর আমার যদি সুযোগ হয় আমি দ্রুত 2-একটা কমেন্ট পড়ে দেবো পরে, কিন্তু আপনারা এই লিংক ধরে কক্ষ 2-তে চলে যাবেন। হ্যাঁ মাঝার ভাই, শেষ করুন। ধন্যবাদ। না, আমার শেষের কথা, আমি মনে করি মানে এটা আমার বিবেচনা, আপনারা ভাববেন বিষয়টা নিয়ে যে আমার বিবেচনাটার মধ্যে কোনো মানে মেরিট আছে কিনা। সেটা হচ্ছে যে আমার মনে হয় যে বাংলাদেশে অনেক পুস্তক প্রকাশনার বিরাট সম্ভাবনা আছে। এটার মানে যে জেনারেশনের হাতে এটা আসতে হবে, দুর্ভাগ্যজনকভাবে এখনো সেই জেনারেশন মানে কাজ শুরু করেনি। এটা হচ্ছে এর একটা ক্লাসিক দিক আছে, এর একটা মানে কারেন্ট দিক আছে। কারেন্ট বলতে একদম মানে কারেন্ট ফ্লোর দিক আছে। এই দুটিকে সমন্বয় করে যারা দেখবেন, এবং এর একটা বাণিজ্যিক দিক আছে, এই বাণিজ্যিকতার সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আছে। যেমন আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি দাঁড়ানোর পেছনে কিন্তু সরকারি এবং বাণিজ্যিক অনেকগুলো নীতি, অনেকগুলো সুবিধা কিন্তু কাজ করেছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের পুস্তক প্রকাশনা খাতের সঙ্গে যারা যুক্ত, পাঠক হোক, মানে প্রকাশক হোক, বিক্রেতা হোক, তারা কেউ কিভাবে এটি তারা চাইবেন সরকারের কাছ থেকে, এবং কি কি দাবি দেওয়ার মধ্য দিয়ে তারা এই পুস্তকের বিষয়টি ফয়সালা করবেন, বা কি কি দাবি দেওয়া চাইলে তাদের উন্নতি করবে, সেটি এখন আমার মনে হয় আমাদের পুস্তক সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষজন বুঝে উঠতে পারেননি। সেই কারণে এই যে আমরা প্রকাশনা শিল্প কথাটা বলি, এটা ভুল। প্রকাশনা কোনোদিনই বাংলাদেশের শিল্প নয়। শিল্প হতে গেলে যেসব শর্ত মানে পালন করতে হবে, সেগুলো নিয়ে আমাদের পুস্তক প্রকাশনার সঙ্গে যারা যুক্ত তারা খুব একটা ভাবেননি। শুধু ভাবলে তো হবে না, ভাবনার সঙ্গে অনুশীলনও তো করতে হবে। যারা পুস্তক প্রকাশনা করেন তারা 8-10টা সাধারণ ব্যবসার মতো একটা ব্যবসা মনে করেন। পুস্তক প্রকাশনার একটা ব্যবসা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি সম্পর্কে আমাদের সচেতনতার অনেক অভাব আছে, সেই কারণে আমাদের হচ্ছে না। তা সত্ত্বেও আমি মনে করি এর একটা সাধারণ মানে বিকাশমানতার একটা প্রবণতা আছে। সেই প্রবণতার কারণে আমি মনে করি খুব মানে অল্প সময়ের মধ্যেই একটা বড় বিস্তৃতি ঘটবে পুস্তক প্রকাশনা এবং বিপণনের। বিশেষ করে আমি মনে করি এখনই সময় এসে গেছে যারা বিপণনের এই ভবিষ্যৎকে দেখতে পারবেন এবং যারা পুঁজি বিনিয়োগ করবেন এবং এই সংস্কৃতিটাকে বিবেচনা করে পুঁজি বিনিয়োগ করবেন এবং আমাদের সামাজিক বাস্তবতাটাকে বিবেচনা করতে পারবেন, তারা সাফল্য অর্জন করবেন। এখনই সময় হচ্ছে তরুণ প্রজন্মের পুস্তক প্রকাশনায় এই মানে যাদের কিছুটা হয়তো অর্থবিত্ত হয়েছে এবং যারা নানা রকমের ব্যবসার অভিজ্ঞতার মধ্যে যারা আছেন, তারা পুস্তক প্রকাশনার সংস্কৃতি সম্পর্কে সচেতন ভাবে ব্যবসায় আসবেন। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ মাজহার ভাই। দিবেন দা কিছু মনে হয় বলবেন, 2-1 কথা। এবার আমি একটা কথা উনার প্রশ্ন সঙ্গে ওই আপনার কথা প্রসঙ্গে যেটা আসলো সেটা আমার ব্যক্তিগত মতামত। সেটা হচ্ছে যে বই মানে প্রিন্টেড বুক আর কি, যেটা আমরা বলি কাগজের বই, হ্যাঁ, কাগজের বই বাংলাদেশ থেকে 50 বছরেও কেন 100 বছর পরেও যাবে না। যেটা আমার মনে হয়, দেখেন বই হচ্ছে আমার কাছে হাতুড়ি। আপনি ইলেকট্রনিক্স হ্যামার হবে, ড্রিল মেশিন হবে, কিন্তু হাতুড়ি থেকে যায় এবং হাতুড়ি সারা জীবনই থাকবে। হাতুড়ি যেদিন উদ্ভাব হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত হাতুড়িই আছে। হয়তো একটু আকার প্রকার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু হাতুড়ি থাকবে। সেরকম বইই থাকবে। তো দিবেন দা, আপনি যদি কিছু বলতে চান বলে আমরা শেষ করে দিই। আমি একটা জায়গায় একটু ব্যস্ত আছে, 5 মিনিট আসতেছে। হ্যাঁ স্বপন 5 মিনিট বলো না, কারণ হচ্ছে ওখানে শুরু হয়ে গেছে, ইজ বিং স্ট্রিমড অলরেডি ফেসবুক অন্য ইয়েতে। ওকে ছোট করে বলো খুব। হ্যাঁ না দিবেন দা, আপনাকে বলতে বলছি।
আপনি কিছু বলবেন বলেছিলেন। হ্যাঁ, স্বপন কি বলছিল আবার না, কিছু? আমি জাস্ট দুই একটা কথা বলবো এর সাথে। মাজার ভাই, আপনার সাথে আমি পরে কথা বলবো। একটু একটা ছোট করে বলুন, এক্সাইটিং হ্যাঁ। তরুণের গ্রুপ বাংলাদেশে একটা কাজ শুরু করেছে, আপনার সাথে এই বিষয়ে পরে কথা বলবো। কিন্তু আপনার সাথে আমি যে ব্যাপারে সবচেয়ে একমত, আরে বাংলাদেশ ছেড়ে দেন, এই দেশে প্রিন্টেড বুক আবার রিসার্জেন্স হচ্ছে, এই দেশে ছাপা বই সবাই কিনছে, এবং একটা কারণ আছে। আমি প্রচন্ড কিন্ডল সাপোর্টার, কারণ কিন্ডল প্রচন্ড পড়া বাড়ায়, কিন্তু হাতে বইয়ের চার্ম আলাদা। এটা যে যায় যত কিছু বলুন, বাংলাদেশের প্রকাশনার ব্যাপারে আপনি যে কথাটা বললেন বাজার ভাই, সারা দুনিয়াতে আসলে প্রবলেম হচ্ছে ভালো পাবলিকিং কখনো ব্যবসা ছিল না, এই দেশেও আমাদের ছিল না, যেতে এই হবে দেশে তো অবশ্য, এখন ওখানে লোক কর্পোরেট নেই। হয়ে গেছে। কিন্তু আগে অ্যালফ্রেড কোনফ ভালো প্রকাশনাটা চিরকাল লেবার অফ লাভ। তারা কি করে, 4টা বেস্টসেলার লেখক দিয়ে 5টা রিস্কি নতুন লেখককে প্রমোট করে, এই হচ্ছে প্রকাশনার। এবং আপনি যে কথাটা বলেছেন, প্রকাশনা শিল্প, ইন্ডাস্ট্রি যাচ্ছি। অর্থে নয়, আর্ট হচ্ছে। তো সেই চেতনাটা আনতে হবে। আর আমাদের দেশে আপনি ভালো জানেন আমার চাইতে, প্রকাশনা শিল্প একদম পচে গেছে। মানে শুধু তো পয়সা দিয়ে বই ছাপা না, যেগুলো ছাপে সেটার বিপণনের ব্যাপারেও প্রফেশনাল না, এবং এই জন্য আমি পয়সা দিয়ে ছাপার ব্যাপারে বিরোধী। এটা কালচার নষ্ট করে দেয়। আপনি যদি টাকা পেয়ে যান বই বিক্রির আগে, তাহলে কেন আপনি বই বিক্রি করবেন? এই কথা বলে আমি যাচ্ছি। সেটাই তো হচ্ছে এখন, সেটাই বেশি হচ্ছে। ধন্যবাদ হ্যাঁ। সকলকে। রিটার্ন তাহলে আপনারা দেখে নিন পাশে কমেন্টস। আমরা আর কমেন্ট পড়ার সময় নেই এখন আর। এখানে অনেকেই কমেন্ট করেছেন, রুবায়ের সহ, রুবায়ের শামসু অনেক কমেন্ট আছে, ফারজানা, অন্যান্য সরি শাওনের, ফারজান সহ। আপনারা দেখে নিন কমেন্টস, যেহেতু আমরা আর পড়তে পারছি না এখন। কিন্তু আমাদের সবিনয় অনুরোধ, প্লিজ এখন অন্য কক্ষে যান। থ্যাংক ইউ। ধন্যবাদ।